আমার সামনে স্রেফ একটা সোশ্যাল প্রস্টিটিউট। মির্জা ফখরুলের মতো লোক, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো লোক, শামসুজ্জামান দুদুর মতো লোক, এরা জাস্ট একটা বিকলাঙ্গ চরিত্র আমার সামনে। কারণ কি জানেন, সর্বাগ্রে আমার দেশের সার্বভৌমত্ব, সর্বাগ্রে আমার দেশের অস্তিত্ব, সর্বাগ্রে কোন সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনকে জামাত ইসলামী সহযোগিতা করে নাই, আমার এটা বুঝতে হবে। কেন করে নাই? এজন্য করে নাই যে ডক্টর শফিক একসময় জাসদ করত, ভারতীয় দালাল ছিল তখন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলে জাতীয় ঐক্যের কথা বললে এখন আমাদেরকে ব্ল্যাকমেইল করতেছে। আচ্ছা ডক্টর নওশেদ, এটা কি ব্ল্যাকমেইল হইলো আপনার কাছে? ডক্টর ইনুজ যেটা বলছে, এটা কি ব্ল্যাকমেইল করা হইলো? এটা ওনাদের দৃষ্টিতে ব্ল্যাকমেইল, কিন্তু জনগণের দৃষ্টিতে এটা ব্ল্যাকমেইল না, এটা হচ্ছে একদম প্রজ্ঞাপূর্ণ একটা কাজ। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির এক নেতা দুদু। তো দুদু এই মন্তব্য কেন করলেন? বিএনপির আরও কিছু নেতারা তারা কিছু কথা বলে যেগুলো কথা আওয়ামী লীগের সাথে মিলে যায়, এবং জামাত ইসলাম মোটামুটি বর্তমান সময়ের সংস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। জ্যাকব মিল্টন, তার সাথে ছিলেন আরও কয়েকজন আলোচক বিশেষজ্ঞ। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে কারা আসলে সংস্কার চায় এবং নির্বাচন চায়, এবং কারা মূলত রাষ্ট্র বা দেশ বিরোধী বা রাজাকার। চলুন আমরা তাদের আলোচনা শুনবো। আরো অনেকগুলো দল আছে যাদের ওয়ান ম্যান শো, মানে এরকম ধরনের পার্টি আছে, তারা কথায় কথায় বলে যে আগে নির্বাচন, এবং তাদের কথাটা হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা আলটিমেট অপশন। গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এই কথাটা বেশি বেশি কে বলে জানেন? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, তারপরে শামসুজ্জামান দুদু এবং বিএনপির লোকজনরা খুব দ্রুত নির্বাচন, খুব দ্রুত নির্বাচন, খুব একটা দ্রুত নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় বসবে। এবং সাথে আরো কিছু রাজনৈতিক দল আছে, যেমন একটা লোক, এক ভদ্রলোক আছে, ওনাকে আমি সম্মান করি, ফরহাদ মাজার সাহেব, একসময় বামপন্থী রাজনীতি করতেন। এই মুহূর্তে উনি ৩-৪টা জায়গায় কয়েকটা মিথ্যা কথা বলছে, যেই মিথ্যা কথার সরাসরি আমি প্রত্যক্ষ সাক্ষী। উনি অ্যাটেনশন পাওয়ার জন্য কখনো কখনো কিছু কিছু কথা বলেন, এবং এই কথাটাকে আমি কেন যেন মনে হয় এই বামপন্থীদের, আমি যখন কথা বলতে যাই, আমার শ্রদ্ধেয় মামুন ভাই অনেক সময় আমাকে বলে যে এই বামপন্থী লোকজনদেরকে আপনি এইভাবে গালি দেন। কিন্তু আমি বলি যে ভাই, এরা জাতে শিয়াল কিন্তু লেস কাটা গেছে, এদেরকে আপনি আবার শিয়াল বলেন কেন? এদের তো কোনো জেন্ডার নাই, এরা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ এটাই আলাদা করা যায় না। ফরহাদ মাজার হইতেছে ওইরকম একজন মানুষ। সেও দেখা যায় এমন এমন আজগুবি কিছু কথা এবং থিওরিকে থ্রো করে, যেভাবে সিরাজুল আলম খান করতেন। এখন ওনারা যে কেন এগুলো করেন আমার কোনো ধারণা নেই। যেমন নির্বাচন নিয়ে গয়েশ্বর রায় একটা কথা বলেছে, আমি এটার উপরে আজকের কথা বলবো। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল একটা কথা বলেছে, আমি এটা নিয়েও কথা বলবো। ঠিক আছে, এছাড়া আমি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, যে সংস্কার ছাড়া যদি নির্বাচন করে, সংস্কার ছাড়া, দর্শকবৃন্দ জাস্ট গিভ মি আ সেকেন্ড। সংস্কার ছাড়া যদি নির্বাচনটা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি কোনো ব্যক্তি হবে, না কোনো দল হবে, নাকি একটা দেশ হবে? আমি এটা নিয়েও কথা বলবো। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সচেতন এখন থেকে না হই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এফোর্টকে যদি আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, তাহলে কি হবে জানেন? ভুক্তভোগী কে হবে? দেশের 17 থেকে 20 কোটি মানুষ ভুক্তভোগী হবে। কে ভুক্তভোগী হবে? আমার মা বাংলাদেশ। আমি যেই দেশের দালাল, সেই দেশটা ভুক্তভোগী হবে। আমার দেশ যদি ভুক্তভোগী হয়, সেক্ষেত্রে ফরহাদ মাজার আমার সাথে হবে, আমার সামনে স্রেফ একটা সোশ্যাল প্রস্টিটিউট। মির্জা ফখরুলের মতো লোক, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো লোক, শামসুজ্জামান দুদুর মতো লোক, এরা জাস্ট একটা বিকলাঙ্গ চরিত্র আমার সামনে। কারণ কি জানেন, সর্বাগ্রে আমার দেশের সার্বভৌমত্ব, সর্বাগ্রে আমার দেশের অস্তিত্ব, সর্বাগ্রে
আমার দেশের 20 কোটি মানুষের স্বার্থ। আমি যদি 20 কোটি মানুষের স্বার্থকে সংরক্ষণ করতে না পারি, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমার দেশ আগে। আমার দেশের উপরে কেউ না বাংলাদেশে। আমার দেশের উপরে নবাব স্যার সলিমুল্লাহ না, আমার দেশের উপরে শেরে বাংলায় কে ফজলুল হক না, আমার দেশের উপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী না, আমার দেশের উপরে শেখ মুজিবুর রহমান না, আমার দেশের উপরে জিয়াউর রহমান না, সবার উপরে আমার দেশ বাংলাদেশ। আমার দেশকে যদি কেউ ইগনোর করে, আমার দেশকে যদি কেউ অসম্মান করে, আমার শরীরের প্রতি বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকে, আমি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। কতটা সফল হব আল্লাহ ভালো জানেন, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানসিকতা আমার নাই। তাদের ইম্পোস্ট গণতন্ত্র আমার দরকার নাই। তাদের তৈরি সংস্কার, তাদের তৈরি মানসিকতা, ফিলসফি আমার দরকার নাই। আমি এগুলো শুনতে চাই না। আমার দেশকে সংরক্ষণ করতে হবে। আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে দর্শকবৃন্দ, জাতিসংঘের অনেক ইনভেস্টিগেটররা বাংলাদেশে ছিল। বিডিআর হত্যাকাণ্ড, গুম খুন, এগুলো নিয়ে তারা যখন ইনভেস্টিগেট করছিল, অত্যন্ত কষ্টদায়ক হলো সত্য, আমাকে স্বীকার করতে হবে, বাংলাদেশ জামাত ইসলামী জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে কোনো প্রকার কোঅপারেট করে নাই। এটা অত্যন্ত কষ্টের, কিন্তু এটা নিয়ে আমার কথা বলতে হবে। জামাত ইসলামী 1948 সালে ভারত বিভাগের সময় কনফিউজড নীতির উপরে দাঁড়িয়েছিল। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের 1971 সালের যুদ্ধের সময় আমার মনে হয়েছে যে তারা আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধকে সমর্থন করে নাই। এটা যদি না হয়ে অন্য কারণ হয়, তারা যদি বলে we were confused, then ওই কনফিউশন নিয়ে আমার কথা বলা উচিত। কোন সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনকে জামাত ইসলামী সহযোগিতা করে নাই, আমার এটা বুঝতে হবে। কেন করে নাই? এজন্য করে নাই যে ডক্টর শফিক একসময় জাসদ করত, ভারতীয় দালাল ছিল তখন, এজন্য করে নাই? হতে পারে। এগুলো নিয়ে আজকের আলোচনা করার জন্য আমি আমার একটা প্যানেল, যাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, আপনারা ওনাদের সবাইকেই চেনেন, তারপরও আসুন ওনাদের সাথে পরিচিত হই। প্রথমে স্বাগতম জানাচ্ছি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, প্যারিস থেকে। আপনি বাগ পা একটা রাজনৈতিক দল, এটার চেয়ারম্যান। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের শোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জাকুব লিটন ভাই এবং আজকে আমাদের প্যানেলে আলোচক নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। আর যারা আমাদের শোটা দেখছেন দেশে এবং বিদেশে, কিংবা যারা দেখবেন, সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি। ধন্যবাদ। আমি স্বাগতম জানাচ্ছি উই আর দ্য পিপলের ডিরেক্টর অফ অপারেশন নিরুনিরা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আমি অত্যন্ত শর্ট নোটিসে আমার ভাই ডক্টর এস.এম. নওশের আলী ভূঁইয়া আমাদের সাথে জয়েন করেছে। ডক্টর নওশের আলী ভূঁইয়া বলেছিলেন যে জেকব ভাই, আমার তো জামা কাপড় ঠিক মতো পরা নাই। তা আমি বলছি যে আমি নিজেই তো গেঞ্জি গায়ে দিয়ে বসে যাই, তা আপনি আর হবেন কেন? নওশের আলী ভাই, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার সাথে। দেশপ্রেমের জন্য, দেশপ্রেমের সাথে একাত্মবোধ ঘোষণার জন্য আপনার তুলনা নাই ভাই। এত রাত্রে আপনি লাভ দিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে এই আলোচনার সাথে আপনি বসেছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে এই আলোচনা যুক্ত করার জন্য। আমি ঠিক জানি না আমি আপনাদের আলোচনায় কি ভ্যালু অ্যাড করতে পারি, কিন্তু আপনারা যে আমাকে ডাকছেন
বা আমাকে এখানে আপনারা এখানে কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেখছেন বা লাইভে দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। নওশের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই। এই কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যে বৈঠক হয়েছে, এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছে, এটা নিয়ে বাংলাদেশের ইংরেজি পেপারগুলো পর্যন্ত মিসইন্টারপ্রেট করেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছে, I'll leave up to Prime Minister Modi। কোনো একটা বিষয়ের আলোচনার প্রেক্ষিতে ওইটা নিয়ে কথা বলার জন্য ডোনাল্ড ট্রাম্প মোদির উপরে ছেড়ে দিয়েছে যে মোদি যেটা বলা সেটা বলবে। কিন্তু বাংলাদেশে ইংলিশ পেপারের মতো পত্রিকাগুলো যেমন ডেইলি স্টার, মাহফুজ আনাম হচ্ছে র এর একনিষ্ঠ দালাল, বেতনভুক্ত দালাল। ওনার সে জাস্ট একটা সোশ্যাল প্রস্টিটিউট বই কিছুই না, তার সাথে যোগ দিয়েছে মতি মিয়া প্রথম আলোর। এখন একটা কথার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছে I'll leave up to প্রাইম মিনিস্টার মোদি। একটা কথার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা নিয়ে বলছে যে ডিপ স্টেট কাজ করেছে কিনা সরকার পরিবর্তনে। ডোনাল্ড ট্রাম্প স্ট্রেইট সেটাকে না বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকা কোনো ভূমিকা রাখে না, এবং এই ভূমিকা না রাখার কথার প্রেক্ষিতে একটা ফলো আপ কোশ্চেনের আগেই ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে। এখন আপনাদেরকে একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প এত পড়ুয়া কোনো ব্যক্তিত্ব না। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, উনি রাজনীতিকেও ব্যবসায়ের মতো করে দেখে। সময় উপযোগী একটা মন্তব্যকে মুখরোচক করার জন্য ওনার কথা বলার জুড়ি নাই, উনি যে কোনো সময় যে কোনো কথা বলতে পারে। এখন ওনার সাথে যখন এই বাংলাদেশ প্রসঙ্গ এসেছে, আপনাদের মনে আছে কিনা জানি না, বাংলাদেশের প্রিয়া সাহা নামের ভারতীয় এক প্রস্টিটিউট এক সময় আলগা মোমেনের সহযোগিতায় ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে বলেছিল বাংলাদেশের 3 কোটি মানুষ কষ্টে আছে, যে বাংলাদেশে হিন্দু খতরে মে হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে কোন হিন্দু আছে আর কোন মুসলমান আছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের জীবনেও কোনো মাথা ব্যথা ছিল না, এটা কেয়ারও করে না। তো ওখানে তারা বলেছে হিন্দু খতরে মে হ্যাঁ। এখন এই প্রিয়া সাহার মতো সোশ্যাল প্রস্টিটিউট কোথায় 3 কোটি হিন্দু বাংলাদেশে পাইছে আল্লাহ মাবুদ জানে, এবং বলছে এই 3 কোটি মানুষের পাছায় তেল লাগাইয়া গোবর লাগাইয়া বাংলাদেশি মুসলমানরা আগুন লাগাইয়া তাগো নাকি ভারতে পাঠায় দিছে। তারা একটা কথা বলে নাই যে বাংলাদেশি হিন্দু যারা বাংলাদেশ থেকে ভারতে পালাইছে তারা যাওয়ার আগে 1 খণ্ড জমি 10 বলদ মুসলমানের কাছে বিক্রি করে তারপরে পলাইছে, এটা বলে নাই। হাউএভার, তো ডোনাল্ড ট্রাম্পকে যখন মোদি এই কথাটা বলছে বা এক সাংবাদিক যখন এই কথাটা বলছে, এই তার জবাবে ডোনাল্ড ট্রাম্প বলছে এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা নাই, আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনে কোনো ভূমিকা নাই। কিন্তু ভারতীয় মিডিয়া বর্তমানে বিজেপির সমর্থক হয়ে যেভাবে বাংলাদেশের উপরে চড়াও হচ্ছে এটা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প জানে, যে ভারতীয়রা বিভিন্ন মুখরোচক মিথ্যা কথা বাংলাদেশিদের উপরে বলে। এই মুখরোচক কথার ভিতরে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলতে চায় না বিধায় ডোনাল্ড ট্রাম্প বলেছে I'll leave up to নরেন্দ্র মোদি। এখন ইংরেজি পেপারগুলো মাহফুজ আনাম অথবা প্রথম আলোর মতিউর রহমান এই ধরনের মিসইন্টারপ্রেট করার আসল কারণটা কি, কেন এটা করে বলে আপনি মনে করেন? ডক্টর নওশের আলী, আমি আপনার কাছেই আগে যাব। এটা ওনারা কিন্তু পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছে। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে মাহফুজ আনামকে কান ধরে এনে গুলিস্তানে কান ধরে উদ্বোস করানো হবে, নাকে খত দেওয়ানো হোক, এই ধরনের সংবাদ প্রকাশের জন্য। শুধু ক্ষমা প্রার্থনা তার জন্য যথেষ্ট না। আর আমার খুব অবাক লাগে যে মাহফুজ আনামের বাবা ছিলেন আবুল মনসুর আহমেদ, যিনি বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা রাজনীতিবিদ, লেখক এবং সাংবাদিক ছিলেন, অথচ তার ছেলে এই মাহফুজ আনাম দেখা যাচ্ছে যে ভারতের দালালি করতেছে। এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না।
আর এই যে মিস ইন্টারপ্রিটেশন, এটা যেটা আমার যেটা মনে হচ্ছে, এটা আসলে সে আসলে আপনি যেটা বললেন যে রয়্যাল এজেন্ট, হতে পারে সে তার ভারতীয় প্রভুদের ইঙ্গিতেই সে এই কাজটা করেছে। ওখানকার মিডিয়াতে যেটা লেখা হচ্ছে সে এটাকেই বাংলাদেশে সে লিখে দিয়েছিল। পরবর্তীতে যখন দেখলো যে পাবলিক এটাকে দিচ্ছে না, তখন সে আবার এটা ওই ক্ষমা প্রার্থনা করে দিল। এই আর তার এই ক্ষমা প্রার্থনার কি ডক্টর নওশের ক্ষমা প্রার্থনার কি কোনো ভ্যালু আছে? আগে যেটা ড্যামেজ করার, এটা ড্যামেজ করার পরে পরবর্তীতে সে ক্ষমা প্রার্থনা করা, এটা কি? অর্থাৎ আমি টানবাজারে গিয়ে 2 দিন বেশ্যা থাকবো, তারপরের দিন বাইরে আস্তাগফিরুল্লাহ বলবো, সাবজেক্টটা কি এরকম? এরকমই। এই জন্য আমি বলেছি যে মাহফুজ আনামকে কান ধরে এনে পুলিশ তলে উঠবোস করানো হোক এবং নাকে খত দেওয়ানো হোক। আপনি কি এই যে নাকে খত দেওয়ানো হোক, কান ধরে উদ্বোস করানো হোক, আপনি কি বলেছেন এটা যখন করবে তাকে জন্য উলঙ্গ আগে করানো হয়? এটা বোধহয় বলেন না, আপনি ভদ্রলোক মানুষ, এটা বোধহয় বলা উচিত ছিল। আমি যদি বলতাম তাইলে আমি বলতাম যে ওকে উলঙ্গ করে কান ধরে জিপিওর সামনে উদ্বোস করানো হোক, আমি এটা বলতাম। আমি এই প্রসঙ্গে আমি কাজী আব্দুল আল মামুন আপনার কাছে যাব। আপনার কি মনে হয় এই মিস ইন্টারপ্রিটেশনটা তারা ইচ্ছাকৃত ভাবে করেছে, না ভারতীয় প্রভুদেরকে খুশি করার জন্য মাহফুজ আনাম এই কাজটা করেছে? অ্যাডভোকেট আব্দুল আল মামুন। অবশ্যই ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য করেছে। আর এই যে মিস ইন্টারপ্রিটেশন যে ইচ্ছাকৃত ভাবে করেছে, এটা একবার না বহুবারই করেছে। এখানে আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলবো, আমাদের একটা প্রেস কাউন্সিল আছে, সেখানে সাংবাদিকতা নীতিমালা আছে। এই যে ইয়েলো সাংবাদিকতার বিরুদ্ধে করলে সরকার নিজস্ব উদ্যোগে দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর আজকে আমরা এখান থেকেই বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক, এবং অন্তপক্ষে 15-20 বছরের জন্য তার সাংবাদিকতা অধিকার কেড়ে না হোক। এরকম 2-একটা নজির স্থাপন না করলে এই বিচারের আমরা শুধু ফ্যাসিবাদী খুনি হাসিনা এবং অন্যান্য সহযোগীদের করব, এই সাংবাদিকরা করবো না। এরা তো বহাল তবিয়তে আছে, প্রচারেই প্রসার। এরা যে মিথ্যা প্রচার করে মিথ্যা প্রসার বিস্তার করতেছে, না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। কাজেই তাকে উলঙ্গ করে আপনি কান ধরে উঠে প্রসার করান কিংবা যেভাবে করান, ইফেক্টিভ হবে আইনের দিক থেকেই আমরা আগাই। আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি, অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনি একটা ভালো কথা বলেছেন, দ্যাট উই হ্যাভ টু সেট আপ অ্যান এক্সাম্পল। আপনি যদি ইফ ইউ আর রেফারিং টু মাহফুজ আনাম, why we are not referring not only journalists, as a matter of fact আমলা, রাজনীতিবিদ এবং আদার সবাই বলতে পারি না যে প্রত্যেকটা পেশায় যারা ভারতীয় তকমাগিরি লাগাইয়া এভাবে দালালি করে তাদেরকে চিহ্নিত করা হোক। রাজনীতিবিদ, আমাদের দেশে তো আইনই আছে, আমাদের দেশে আইন আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড করলে রাষ্ট্রদ্রোহিতা হবে। এটা তো সরকারের বিরুদ্ধে বলছে না, সরকার একটা পলিটিক্যাল পার্টি কিংবা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসাবে যারা ক্ষমতায় নেয়, সে আর্মি ইনস্টিটিউশন হোক কিংবা ধরেন বর্তমান যে সরকার, তারা তো পলিটিক্যাল পার্টি না, বাট তাদের একটা বডি আছে। তো এখন যদি কোনো রাজনৈতিক দল নাও হয়ে থাকে, সাংবাদিক ছাড়া যে কোনো লোক যদি সরকারের বিরোধিতা করতে পারে পলিসি নিয়ে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো এই ধরনের কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, এত বড় খবর তো বাংলাদেশকে ড্যামেজ করা, এটা তো সরকারকে না রাষ্ট্রকে। কাজে আমরা অনেকে ভুলে যাই, রাষ্ট্র আর সরকার, যেহেতু আমাদের দেশে রাষ্ট্র সরকার দল পরিবার ব্যক্তি সব এক হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখন আইনের দিক থেকে আগাই, আর জনগণ তো অলরেডি রায় দিয়ে দিছে যে আমরা সম্পূর্ণ বিচার প্রক্রিয়া এবং জনগণের অধিকার বাস্তবায়ন করার পরেই আমরা নির্বাচন দিকে যাব। তারপরও নির্বাচনের রিফর্মটা কিভাবে হবে এই আলোচনা আমি যেতে চাচ্ছি না। ধন্যবাদ। আমি নিরুনিরা আপনার কাছে যাব। নিউজ পেপারের লোকজনরা বাংলাদেশের সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে কখনোই ভালো ছিল না, কিন্তু বেশ কিছু বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু প্রফেসর এবং অন্যান্য ইউনিভার্সিটির বেশ কিছু শিক্ষিত মানুষজন, তারা যেসব লেখা দেয় তাদের মতামতটা দেখা যায় হিন্দুস্তান টাইম, ডিপ্লোম্যাট, এমনকি নিউ ইয়র্ক টাইমস বিভিন্ন জায়গায় প্রকাশ করে। এখন সমস্যা একটা জায়গায়, যেমন এই মাহফুজ আনামের মেয়ে নিউ ইয়র্ক টাইমসে কলম লিখছে কিছুদিন আগে, অ্যাজ এ গেস্ট অপ-এড পেজে সে একটা কলম লিখছে, খুব ভালো লিখছে এবং আমি এটাকে সমর্থন করি। কিন্তু এই মাহফুজ আনামের মতো একজন লোক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে আই উইল লিভ আপ টু মোদি, প্রাইম মিনিস্টার মোদি, এই কথাটাকে আপনার মনে হয় যে শুধু ভারতীয়দের খুশি করার জন্য অথবা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য মাহফুজ আনাম এই কাজটা করছে? আপনার কি এইটা মনে হয়?
এটা কোন পর্যায়ে করে? অনেকগুলো টাকার বিনিময়, অনেকগুলো টাকা সে অতীতে নিয়েছে এটাকে হালাল করার জন্য। আপনার কি মনে হয় মাহফুজা নাম এই কাজটা কেন করেছে? নীরা, আপনার মাইক্রোফোন অন করে তারপরে বলেন। জি, থ্যাংক ইউ জেকব ভাই, খুব সুন্দর একটা কথা বলেছেন। কারণ এটা কি, আজকে যে পত্রিকাটা নিয়ে আপনি কথা বলছেন, যে সাংবাদিকতা নিয়ে কথা বলছেন, এটা একটা আমাদের দেশের জাতীয় পত্রিকা। এবং এই জাতীয় পত্রিকার মতো একটা পত্রিকার যদি লেখা কপি পেস্ট বলেন, কাউকে কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যদি এই লেখাগুলো আসে, তাইলে আমাদের দেশের সাংবাদিকতার লেভেলটা মাপা উচিত, যে এরা আসলে যে নিরপেক্ষ না, এটা তারা বিভিন্ন ওয়েতে প্রমাণ করে দিচ্ছে। আর এই প্রমাণগুলো আমাদের, এই যে কিছুক্ষণ আগে মামুন ভাই বলেছেন যে রাষ্ট্র এবং সরকার, এই যে এর ভিতরে যে একটা ডিফারেন্স আছে, যে একটা ভাগ আছে, যে রাষ্ট্রের কি দায়িত্ব হতে পারে এবং সরকারের কি দায়িত্ব হতে পারে, এই জিনিসটাই তো আমরা বুঝি না। আর শুধু তাই না, দেখেন আমাদের এখানকার কথা চিন্তা করেন, আপনি যদি সাংবাদিকতা কথা বলেন এবং লেখালেখি এগুলোর কথা বলেন, যে আমরা কপি পেস্টে ওস্তাদ। আমরা এখান থেকেও দেখেছি, এর আগেও বিভিন্ন ওয়েতে লেখা হয়েছে, একজন ভুল করেছে, ওই ভুল দেখে সব পত্রিকাগুলো ভুল করছে। তাই এই যে ধারাগুলো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই আসছে। তো এগুলো দিয়ে আমাদের বাংলাদেশের সাংবাদিকতার যে মাপ, এটা আমরা মাপতে পারি। এখন আমরা আরেকটা কথা বলি, যে এই যে সংবাদপত্রগুলোর উপরে যে আমরা ডিপেন্ড করব, তা কি করে? আজকে মাহফুজা নামের মতো লোক যদি এইরকম একটা কাজ সে করতে পারে, আমি তো বলবো যে সে এগুলো টাকার বিনিময় করেছে। সে আওয়ামী লীগের সময় যে হারে আওয়ামী লীগের মানে সুবিধা নিয়েছে, তাকে তো কিছু দিতে হবে। আর এটা তো হলো একদম পরীক্ষিত, সে যে ভারতের একটা দালাল, এটা তো পরীক্ষিত। এখানে তো কারো কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকা উচিত না। এবং সে যে কাজটা করেছে, আমি বলবো যে এই কাজটা যে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয়েছে। আজকে যে লেখাটা সে যে বর্ণনা দিয়েছে এবং যেটা বলেছে, সেটা ভারতের পক্ষে বিপক্ষে পরের কথা। আমাদের দেশের একটা জাতীয় পত্রিকা, একদম জাতীয় সাংবাদিক যদি এই ধরনের কাজ করতে পারে, তার বিচার হওয়া উচিত এবং তাকে বিচারের আওতায় আনা দরকার। এরকম সাংবাদিকদের যদি বিচার করা হয়, তাইলে এর পিছনে যারা আসবে, সঠিক সাংবাদিকতা যারা করতে চায়, তারা সঠিকভাবে কাজ করতে পারবে। ধন্যবাদ। নীরা খুব ভালো বলেছেন। এখন একটা বিষয় আমি আপনাদের তিনজনকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন সমর্থক। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সংস্কার কর্মসূচি, আমি এটার একজন সমর্থক। আমি ব্লাইন্ড সমর্থক না, আমি খুব সচেতন একজন সমর্থক। কেন আমি এই সংস্কারটা চাই? একটা কারণে চাই। গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে একটা রাষ্ট্রীয় কাঠামোকে স্ট্রাকচারালি বিল্ড করে এটাকে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো দক্ষতা আমাদের দেশের রাজনীতিবিদরা দেখায় নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, কোন রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারকে তারা কখনোই এমন একটা মানে নিয়ে গিয়ে পৌঁছায় না যেখানে মানে দুর্নীতি ছাড়া একটা সমাজের নিরবিচ্ছিন্ন ভাবে একটা নীতিকে প্রণয়নের মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে রক্ষা করা যায়, একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা যায়। এই কাজটি রাজনীতিবিদরা করে নাই। জাস্ট গিভ মি এ সেকেন্ড প্লিজ। তো এই কাজটা তারা করে নাই। তাহলে এখন সংস্কার যখন বলে, আরো একটা কথা, সংস্কারটা কেন প্রয়োজন আপনাদেরকে আমি বলি। প্রথম কথা, আমাদের দেশে একটা স্বাধীন সার্বভৌম দেশের যে ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, এই ইনফ্রাস্ট্রাকচারটা জিয়াউর রহমান সাহেবের হাত দিয়ে চেষ্টা করেছিল সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক বস্তুকে বসানোর জন্য, সঠিক সিস্টেমকে তৈরি করার জন্য। উনি সময় পান নাই, তার আগে ওনাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এখন একটা জায়গায়, ও মাই গড, জাস্ট গিভ মি আ সেকেন্ড।
দর্শক বৃন্দ, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার টেকনিক্যাল একটা ইস্যু যেটাকে একটা আলাদা একটা নয়েজ তৈরি করছে, এটাকে থামানোর জন্য আমাকে উঠে যেতে হয়েছে। যাই হোক, এখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কথা বলছিলাম, যে কাজটা কখনো তৈরি হয় নাই। এখন এটা গেল যে আমাদের একটা সিস্টেমই ছিল না একটা রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে। এখন তার চেয়েও আবার একটা বড় অসুবিধা তৈরি হয়েছে গত 16 বছরে। কি হয়েছে? ধরেন একটা ইনফ্রাস্ট্রাকচারের 50% তৈরি ছিল অথবা 75% তৈরি ছিল। দর্শকবৃন্দ মনোযোগ দিয়ে শুনেন, আমাদের দেশের রাষ্ট্রীয় কাঠামো যেটা, এটা প্রত্যেকটা ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো একটা বিষয়, আমি আপনাদেরকে উদাহরণ দেই। ফর এক্সাম্পল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনফ্রাস্ট্রাকচারটা কি হওয়া উচিত? একজন সচিব কি কাজটা করতে পারে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে কি কি কাজ হতে পারে, একটা স্ট্রাকচার থাকে, একটা ফাউন্ডেশন থাকে। এখন এটার ক্ষেত্রে সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে একটা ইনফ্রাস্ট্রাকচার জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন। এরশাদ সাহেব এটাকে আবার বিনির্মাণ করে ডানে বায়ে করে তার সুবিধার্থে সে এভাবে করেছে। বেগম খালেদা জিয়া আবার সেটাকে চেঞ্জ করেছে। 96 সালে ভারতীয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ এসে এটাকে আবার তার মনের মতো করে করেছে, যাতে বাংলাদেশটাকে জাহান্নাম কিভাবে বানানো যায়। এখন গত 16 বছরে আমাদের দেশের ওই ফাউন্ডেশনটাকে এমন ভাবে অকার্যকর করা হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিকে এমন ভাবে অকার্যকর করা হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমন ভাবে অকার্যকর করা হয়েছে। এখন যখন হাসিনা শেখ পালিয়ে গেল, যারাই ওই মন্ত্রণালয়ের দায়িত্বে গেছে, আমরা বলি কেন ওনার উপরে মন্ত্রিত্ব আছে, উনি কেন এটা এখন করতে পারবে না, উনি কেন করতে পারবে না? হাতারামের গোষ্ঠী শুয়োরের বাচ্চা যেসব লোকজনরা এই কথাটা বলে, তারা কি এটা ভুলে গেছে যে গত 16 বছরে বাংলাদেশের গভর্নমেন্টের ফাউন্ডেশন ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টকে ধ্বংস করা হয়েছে, ভারতীয়করণ করা হয়েছে। দর্শকবৃন্দ, গালির সাবজেক্ট না, আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। বড় একটা বিল্ডিং তৈরি করলো বাংলাদেশে। বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিল্ডিং কোনটা আমার ধারণা নাই। ফর এক্সাম্পল, সেনা কল্যাণ সংস্থা তৈরি করা হলো। এখন সেনা কল্যাণ সংস্থা তৈরি করার পরে এত বড় একটা বিল্ডিং দাঁড়ায় আছে বাংলাদেশ ব্যাংকের পাশে। এখন হঠাৎ করে বিল্ডিংটা দেখা গেল একদিক থেকে একটু দেবে গেছে। এর অর্থ কি জানেন? ফাউন্ডেশনের কোন একটা জায়গার ত্রুটিটা ওখানে বেরিয়ে আসছে। এখন এই ফাউন্ডেশনটায় যদি একটা ক্র্যাক তৈরি হয়, ফাউন্ডেশনটা যদি কোথাও ডেফিসিট থাকে, তাহলে ফাউন্ডেশনটা উল্টাপাল্টা হয়। এটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন। এখন আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার গুলো ফাউন্ডেশন কোনটা ছিল? সংবিধান। এটাকে ধর্ষণ করতে করতে ওঠার আর কোন অস্তিত্ব নাই। আমি তো বলছি সেনা কল্যাণ ভবন একদিকে কাইতে পড়ছে, আমাদের পুরা দেশ উল্টাইয়া গেছে। কেন? এটাকে ভারতীয়করণ করা হয়েছে। আমাদের ফাউন্ডেশনের দায়িত্বে দেওয়া হয়েছে ভারতীয় কোন কুত্তার বাচ্চাকে। আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জন্মগ্রহণ করা মইনের মতো শুয়োরের বাচ্চাকে। দায়িত্ব দেওয়া হয়েছে আজিজের মতো খানকির পোলাকে। এরপরে আপনারা মনে করেন ওই ফাউন্ডেশন ঠিক আছে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে কি দেখেছে জানেন? ধরেন বাংলাদেশটা এই দাঁড়াই আছে, উনি দেখছেন বাংলাদেশটা এখন এই দিক থেকে এই হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি দরকার? রশি দিয়ে এইটাকে টানতে 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 যতক্ষণ এখানে না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ওখানে কিসের নির্বাচন? যতক্ষণ পর্যন্ত এখানে না দাঁড় করাবে, ততক্ষণ পর্যন্ত কোন রাজনৈতিক দল বলবে না আমাদের এভাবে উপরে আসি, উপরেই থাকুক, সোজা করার দরকার নাই, আমাদের নির্বাচন দাও, আমাদের চুরি করার দরকার, আমাদের দুর্নীতি করার দরকার, আমাদের ভারতের কাছে দেশটা তুলে দেওয়া দরকার। শুয়োরের বাচ্চারা যদি এই কথাটা বলে, আমি তাদেরকে যদি বলি ভারতীয় দালাল, আমি কি অন্যায় করবো? ডক্টর নওশের, আপনি আমার এতক্ষণ কথা শুনেছেন, আমার এই কথাটার উপরে আমি একটু মন্তব্য চাই। আমি যে বাংলাদেশের ফাউন্ডেশনের
ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি যে কথাগুলো বলছি, ডক্টর নওশাদের ইন্টারনেট বোধহয় ডিস্টার্ব করেছে, উনি নাই, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আমি যে কথাগুলো বলেছি আপনি আমার কথা সাথে আপনি কি একমত পোষণ করেন নাকি আপনি ডিফারেন্ট ওয়েতে এটাকে ইন্টারপ্রেট করবেন? আমি আপনার কাছে মতামত চাচ্ছি। আপনি মতামত চেয়েছেন, ভালো কথা, আপনি মুদ্রা কথাটা বলে ফেলছেন। তারপরে আমি একটু ব্যাখ্যামূলক দিয়ে একটু সাইড দিয়ে কথা বলি, অ্যাড করি। একটা দেশের ফাউন্ডেশন কিন্তু রাতারাতি হয় না। একটা ফাউন্ডেশনের যে কিন্তু আপনি বললেন যে একটা সংবিধান, একটা ম্যাগনা কার্টা, একটা দেশের স্বাধীনতা সর্বদা রক্ষার জন্য হাইয়েস্ট যে ইনস্টিটিউশন সেটা হলো সামরিক বাহিনী। তারপর আপনার অন্যান্য সাংবাদিক যারা আছে, যাদেরকে চতুস্তম্ভ বলা হয়, রাজনৈতিক ইনস্টিটিউশন থাকবেই। এই গত 54 বছর ভারতীয় সম্প্রসারণবাদ আমাদের সমস্ত ইনস্টিটিউশনের মধ্যে ঢুকে শেষ করে দিয়েছে। যাকে তাদের দরকার তাদেরকে ব্যবহার করেছে, তারপর পরে ছুড়ে ফেলছে। শেখ মুজিবকে তারা যতক্ষণ পারছে ব্যবহার করছে। শেখ মুজিব যখন নাকি বুঝতে পেরেছে যে না, সে তো আমার দেশটাই খেয়ে ফেলছে। শেখ মুজিব সম্পর্কে অনেক 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 কথা বলে, আমি তাকে ভালো মন্দ মিলে বলবো, উনি হয়তো ক্ষমতা প্রেমিক ছিলেন, তারপরেও ওনার মতো করে উনি দেশপ্রেমিক ছিলেন। উনি ভারতের কাছে এত সহজে সারেন্ডার কথা লোক ছিলেন না, সেই জন্যই তাকে মেরে ফেলা হলো। আচ্ছা, যাই হোক, আজকে যেটা আপনি ফাউন্ডেশনের কথা বললেন, এই ফাউন্ডেশনটা যদি ডক্টর ইউনূস এগিয়ে আসে, ওনাকে তো আমরা স্বেচ্ছায় নিয়ে এসেছি, আমরা ওনাকে অনুরোধ করে নিয়ে এসেছি। এর আগে ওনাকে অনেকে অনুরোধ করেছিল 111, উনি তো তখন রাজি হন নাই। এইবার যখন রাজি হয়েছে এবং সাধারণ জনগণও তারা অ্যাকসেপ্ট করেছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক মহল থেকে মোটামুটি ভিতরে যাই থাকুক না কেন তারা বলেছে অ্যাকসেপ্ট করলাম। এখন একটা লোকরে যদি আমরা দায়িত্ব দেই, সে তার দায়িত্ব শুরুতেই বলেছে তার দায়িত্বর কাজটা কি, সমস্তগুলো বিচার করা, ইনফ্রাস্ট্রাকচার গুলো ঠিক করা, ফাউন্ডেশন গুলো ঠিক করা এবং মানুষের মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন করা। তো এইটাকে যদি আমরা করতে না দিয়ে যদি ঘুরে ফিরে যদি নির্বাচন এবং সমস্ত কথার এক কথা, যে যেটা কথা বললে ক্ষমতায় যাওয়া যায় ভারতের সুবিধা নিয়ে, কেননা দুইটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এক পক্ষ ভারতের সুবিধা নিয়ে ক্ষমতা থাকতে চায়, আরেক পক্ষ একই ধারায় ভারতের সুবিধা সমর্থন নিয়ে যেতে চায়। এটাই হলো আমাদের দেশের রাজনীতি গত 54 বছর দেখেছে। কাজে যার কারণে আমি প্রায় বলে থাকি, চারধারী তলোয়ারের চারধারে বসে জনগণকে লুটছে এবং খাচ্ছে। এই চারটা পার্টি হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। এখন জামাত একটা কোয়ালিশন গভর্নমেন্টে ছিল, কিন্তু উনি রাজনীতি ছিল। কাজে তাদের যে চিন্তা চেতনা, যত না তারা দেশপ্রেমিক, যত না তারা মানবতা প্রেমিক, তার চেয়ে বেশি তারা দল প্রেমিক এবং ক্ষমতা প্রেমিক। এটাই জনগণ দেখেছে বলেই সাধারণ ছাত্রদের সাথে সাধারণ মানুষ নেমে এসেছে। এই যে প্রায় 2000-এর বেশি জীবন দিল, 20,000 আহত হলো, সেসব কথা নাই, কিছু নাই, রক্ত এখনো শুকাই নাই। এখন তারা নির্বাচন, এতদিন তারা কই ছিল? গত 16 বছর তো তারা হাসিনাকে ক্ষমতা রেখেছিল পাতান আন্দোলন করে। পাতান আন্দোলনের কারণেই মানুষ বুঝে গেছে এদের নেতৃত্বে ভারতে মুক্তি পাওয়া যাবে না। আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই ছিল ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিরোধ রচনা করা। সেখানে আমরা একটা পর্যায়ে জয়ী হয়েছি। ধন্যবাদ আপনাকে। মামুন ভাই, আপনাকে আমি বলি, জামাত কিন্তু এই মুহূর্তে সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে না। জামাত কিন্তু নির্বাচনের দাবির কথা এখনো বলে না। আমি জামাত সম্পর্কে এটা আমি আগে বলছি, জামাতের স্ট্র্যাটেজিটা হলো ভিন্ন। জামাত চাচ্ছে একটু সময় নেওয়ার জন্য, জামাত চাচ্ছে ওয়াকারের সাথে সহযোগিতা করে, ভারতকে সাথে একটু সম্পৃক্ত করে, সে তার লক্ষ্য তাই। ভাই, আমি এই মুহূর্তে আমরা কথা বলছি, ঠিক আছে, এই মুহূর্তে জামাত নির্বাচন তাড়াহুড়া করে সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে না, জামাত এটা করছে না। কিন্তু জামাতের যে ত্রুটিটা আছে সেটা নিয়ে আমি আসতেছি। কিন্তু আমি সংস্কার সম্পর্কে আমি যে কথাগুলো বললাম, একটা দেশ সোজা থেকে উপড়ায়া পড়ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে আমার এই বিল্ডিংটাকে আগে দাঁড় করাতে হবে। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলি, আমি বিল্ডিংটাকে আগে দাঁড় করাবো, দাঁড় করাইয়া যদি আর্কিটেক্ট এনে, পাইলার এনে, আমি নিচে ফাউন্ডেশনটাকে আগে ফিক্স করব, ফিক্স করার পরে আমি এটাকে দাঁড় করিয়ে তারপরে রং করব, তারপরে প্লাস্টারিং করব, ডিস্টেম্পার করব, তারপরে পয়েন্টিং করব, ওই বিল্ডিংটাকে মেরামত করব। সাবজেক্টটা তো এই, একটা কাত হয়ে যাওয়া একটা বিল্ডিংকে
সোজা করতে গেলে এই কাজগুলো করা লাগবে। এই কাজগুলো করা ছাড়া ওই বিল্ডিংটা কি রং করা সম্ভব? ওই কাজগুলা করা ছাড়া ওই বিল্ডিংটা কি ভাড়া দেওয়া সম্ভব? ওই কাজগুলা করা বাদ দিয়া ওই বিল্ডিংটা কি বসবাসের যোগ্য? ডক্টর এস এম নওশাদ আলী, আপনার কাছে যাচ্ছি। আপনি আমার কথাগুলো শুনেছেন। আমি যে মন্তব্য করেছি এটা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমি এটার উপরে আপনার মন্তব্য চাচ্ছি। আপনার কি মনে হয় আমি ভুল ইন্টারপ্রেট করেছি, নাকি আপনি এর সাথে কোনো কিছু অ্যাড করতে চান? আমি আপনার এই বক্তব্যটার সাথে শতভাগ একমত। তবে একটা জিনিস ওই যে একটু বলি, যে জামাত কিন্তু মানে সংস্কার ছাড়া যে নির্বাচন চাচ্ছে না, এটা কিন্তু আসলে পুরোপুরি ঠিক না। তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তারা দাবি করতেছে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপরে তারা জাতীয় নির্বাচন করবে। মানে নির্বাচন তারা চাচ্ছে, কিন্তু এটা মানে এই সংস্কার যে করবে বা ইয়ে করবে সেটা কিন্তু তারা ক্লিয়ার করে বলতেছে না, এটা একটা। আর অবশ্যই আমি মনে করি যে আগে সংস্কার হওয়া উচিত। সংস্কারটা সবার আগে জরুরি, কারণ আপনি সংস্কার যদি না করেন তাহলে যেই লাউ সেই কদুই হবে। যারা ক্ষমতায় আসবে তারা ওই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আর যারা ওই ক্ষমতা বাইরে থাকবে তারা ওই সরকারকে নামানোর জন্য পাগল হয়ে যাবে। এটাই হবে পরবর্তীতে। এই জ্বালাও পড়া এই জাতির ভাগ্যে আর কোনো থাকবে না। একটা গুড গভর্নেন্স দেশে তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত না এই প্রয়োজনীয় সংস্কারগুলি না হয়। ধন্যবাদ। আমি এই মুহূর্তে নিরুনিরা আপনার কাছে আমি যাব। আপনি জানেন আমরা একটা ম্যানেজমেন্ট কোম্পানি ওন করি, যার জন্য আমরা বিল্ডিং এর সংস্কার আমরা খুব ভালো জানি। আপনিও বিল্ডিং ম্যানেজ করেন, আপনিও ভালো জানবেন। আমরা বাংলাদেশটাকে ধরে নেই আমাদের একটা ঘর। পুরা বাংলাদেশ হচ্ছে আমাদের একটা পবিত্র তীর্থ জায়গা। যেই ঘর আমাদের না থাকলে আমরা সবাই ভাসমান, আমাদের কোনো পরিচয় নাই। পুরা বাংলাদেশটাই হচ্ছে আমার একটা বাড়ি। পুরো বাংলাদেশের জনগণ হচ্ছে আমার পরিবারের সদস্য। পুরা বাংলাদেশের জনগণ হচ্ছে আমার বাবা মা ভাই বোন। পুরা বাংলাদেশের প্রতি কণা বিন্দু মাটি হচ্ছে আমার জন্য পবিত্র। এখন আমার মাটিটাকে অপবিত্র করা হয়েছে, আমার মাটিটাকে জঘন্য করা হয়েছে গত 15 থেকে 16 বছর। এখন এটা সংস্কার ছাড়া ওই দেশটা কি বসবাসের উপযোগী করা যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে আগে নির্বাচন, আগে নির্বাচন, আগে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন নিরনিরা? থ্যাংক ইউ জেকব ভাই, আপনি যত সুন্দরভাবে বলছেন এর চেয়ে আর কিছু হতে পারে না। আপনি যে বর্ণনা দিয়েছেন, আপনি যে ব্যাখ্যাগুলো এইমাত্র দিলেন, যে একটা ভিত্তি তৈরি করতে হলে যা দরকার সেটা কোনো কিছু বাকি নেই। এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশের জনগণ প্রতিটা শব্দই তারা বুঝছেন এবং তারা নিজেরাও জানেন, হয়তোবা এটা প্রকাশ করতে পারতেছেন না রাইট প্লেসে। তাই এখন যেটা এই যে সংবিধান যেটা বলা হচ্ছে, এই ক্ষেত্রে আমি একটু আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমাদের আইনের ভাষায় কি সমস্যা আছে এই সংবিধানটা পরিবর্তন করার, এই সংবিধানটার অ্যামেন্ডমেন্ট করার জন্য আমাদের আইনি কি সমস্যা থাকতে পারে। তা আমি যদি দেখি যে আমরা আমাদের ওয়েতে যদি আরো 2-1 আইন বিশেষজ্ঞর সাথে কথা বলি এবং জানতে পারি যে না এখানে কোনো সমস্যা নেই, তো যদি কোনো সমস্যা না থাকবে তাইলে আমাদের এটা করা হচ্ছে না কেন? এটা করা হচ্ছে না, আমি এক বাক্যে ধরে নেব যে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে না। আজকে আমাদের আইন উপদেষ্টা অতি সত্বর যদি এই কাজটা কমপ্লিট করতে না পারে তাইলে আমি তাকে অযোগ্য ঘোষণা করব, যে সে যে পদটা দখল করে আছে এখানেও একটা দালালির চিত্র সে এঁকে দিয়েছে এবং ওই ওয়েতেই চলতেছে। তা আর এর চেয়ে আর কি বলার আছে যে যেটা। আর এখন যে আপনি নির্মাণাধীনের কথা বলছেন সবকিছু দিয়ে বুঝিয়েছেন, কিন্তু আমাদের যে ল্যান্ড, এই ল্যান্ডে কি এত বড় একটা বিল্ডিং করার যোগ্য বা ওইটার জন্য উপযোগ্য কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সেটাই পরীক্ষা করে দেখতেছে। এখন সে দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমাদের ওই ভূমিতে এখন সয়েল টেস্ট হচ্ছে, আসলে এই ভিত্তিটা ওখানে টিকবে কিনা, আসলে এই ভিত্তিটা ওখানে করা যাবে কিনা। এই জন্য সে বিভিন্ন ওয়েতে সে কাজ করতেছে। আর যে কাজগুলো সে করতেছে এখন আমরা সহযোগিতা করতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দ্বারা যদি সম্ভব না হয় আমরা বাইরে থেকে হায়ার করব এবং তাদের দ্বারাই আমরা ওই জায়গাটা তৈরি করব।
নিরুনিরা খুব ভালো কথা বলেছেন। এবার আমি কাজী আব্দুল্লাহ মামুন, আমি এই সংস্কার কর্মসূচিটা কেন দরকার আমি যেভাবে একটা বিল্ডিং এর সাথে আমি কম্পেয়ার করলাম, যে আমাদের দেশটা একটা বিল্ডিং, আমাদের পুরা দেশটা হলো আমাদের একটা ঘর, পবিত্র ভূমি আমাদের দেশ, এই বিল্ডিংটা। এখন আমি যেখানে বলি, মীরা খুব সুন্দর একটা কথা বলছে যে আগে সয়েল টেস্ট না করে আমাদের বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এবং এই বিল্ডিংটা তৈরি সয়েল টেস্ট ছাড়া আমি জানি না, বাংলাদেশের কোন একজন রাজনৈতিক লেখক একটা কথা বলছে যে বাংলাদেশের স্বাধীনতা ছিল সিজারিয়ান অপারেশন, মানে আমাদের দেশের কোনো প্ল্যান ছিল না। এই কথাটা খন্দকার মোস্তাকও বলেছে যে আসলে দেশ চালানোর জন্য আমাদের তো কারো কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদেরকে জাস্ট এখানে টেনে এনে বসিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ মামুন আপনি বুঝবেন, এবং ডক্টর নসির আলী এবং নীরা আপনারাও বুঝবেন। সুদানকে ভেঙে, সুদান একটা রাষ্ট্র, অনেক বড় একটা রাষ্ট্র, এখন সুদানকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? ওটা বিশাল একটা রাষ্ট্র। এখন আপনি কি জানেন যে সুদান হচ্ছে পৃথিবীর একমাত্র সুন্নি মুসলমান দেশ, ওখানে সুন্নি মুসলমানরা বেশি। এখন ওই দেশটারে ভাঙতে হবে। ওইটা ভাঙার জন্য ইউরোপিয়ানরাও ওইখানকার সুদানের মানবাধিকার নিয়ে কথা বলে, ইজিপ্ট ওইটা নিয়ে কথা বলে, সৌদি আরব এটা নিয়ে কথা বলে, টার্কি এটা নিয়ে কথা বলে। ওইটার অর্থাৎ ওই রাষ্ট্রটাকে ভাঙতে হবে। ওই রাষ্ট্রটাকে পরিশেষে তারা ভাঙতে সমর্থ হলো জর্জ ওয়াকার বুশের আমলে। তখন সাউথ সুদান নামে তারা ওখানে যে রাষ্ট্রটা তারা এখন তৈরি করেছে, কি হয়েছে ওখানে জানেন? রাষ্ট্রপতি যে সে কোনো কিছু পড়তে পারে না, সে কোনো একটা পলিসি মেক করতে পারে না, সে তার ওয়েলফেয়ার সিস্টেমকে কিভাবে রিফর্ম করবে এ সম্পর্কে তার কোনো ধারণা নাই। তাকে জর্জ ওয়াকার বুশ একটা মাথায় ক্যাপ দিছে, ওই ক্যাপটা পয়রা বলছে আই এম ইন হেভেন। ওই ক্যাপটা মাথায় দিয়ে বলছে আমি এখন জান্নাতে আছি। বাংলাদেশের রাজনীতিবিদদের অবস্থা কি এরকম যে ভারত তাদের মাথায় একটা ওই মোদি ক্যাপ পরাইয়া দিয়া বলছে যে হ্যাঁ এবার তুমি জাতির পিতা, এবার তুমি স্বর্গে আছো, বিষয়টা এরকম। এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলেন, মানে 8ই আগস্টে, উনি একটা কথা বলছিলেন দেশটাকে রিফর্ম করতে হবে। এখন সেক্ষেত্রে নীরার কথা অনুযায়ী সাবজেক্টটা যদি এইরকম হয় যে উনি সয়েল টেস্ট থেকে শুরু করেছে, যে এটাকে নির্মাণ করতে গেলে আমার সয়েল টেস্ট থেকে শুরু করতে হবে, সেখান থেকে শুরু করে প্রত্যেকটা স্ট্রাকচারে আমার হাত দিতে হবে, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে আমার মেইনটেনেন্স করতে হবে। সবকিছু করার পরে যখন সবকিছু শেষ হবে আমি নির্বাচনের ব্যবস্থা করব। এখন মীরার কথা অনুযায়ী আমার মনে হয় তারা এই যে অনেকে বলছে যে সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করা, আমি কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্টের পক্ষে না, আমি ওটাকে কমপ্লিটলি বাদ দেওয়ার পক্ষে। কারণ সংবিধানটা যখন লেখা হয়েছিল ডক্টর কামাল হোসেন ভারতীয়, পাকিস্তানি আর ব্রিটিশ সংবিধানের কাট অ্যান্ড পেস্ট করছে। ওটা আসলে সংবিধান হয় না, ওটা ছিল একটা জগা খিচুড়ি। ওই জগা খিচুড়িটাকে পুড়িয়ে ফেলে নতুন একটা সংবিধান তৈরি করে ওইটার আওতায় নির্বাচনটা করা উচিত, যেটার দাবি আমি সবসময় জানিয়ে আসছি। অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি যদি পুরানা সংবিধানটা পুড়িয়ে ফেলেন নতুন সংবিধানে আনেন, তাইলে ওই সংবিধানটা যেই কয়দিন আপনি বাদ দিলেন এবং নতুনটা আসলো, এই সময়টা দেশ চলবে কি করে? একটা গাধামি কোশ্চেন। তার উত্তরে আমি বলেছি পুরানা সংবিধান অনুযায়ী দেশটা চলতে থাকবে, কিন্তু ওই সংবিধানে একটা টাইম ফ্রেম তৈরি করা হবে যে অমুক দিন থেকে নতুন সংবিধান পুরানো সংবিধানকে রিপ্লেস করবে। যতক্ষণ পর্যন্ত নতুন সংবিধান পুরাতন সংবিধানকে রিপ্লেস না করবে ততক্ষণ পর্যন্ত পুরানো সংবিধানের আওতায় প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট করে নতুন সংবিধানটাকে অ্যাকোমোডেট করতে হবে। যেই মুহূর্তে নতুন সংবিধানটা স্থানে চলে আসবে, এফেক্টিভ হবে, পুরানো সংবিধানের কোনো কিছুই আর ব্যবহার করা যাবে না। আমি একটা কথা নীরা মাত্র বলেছে যে আমাদের দেশের লোকজনরা একটা নতুন সংবিধান রচনায় যদি ব্যর্থ হয়, নীরা এই কথাটা কেন বলেছে আপনারা কি জানেন? কাজী আব্দুল্লাহ মামুন, খুব কষ্ট নিয়ে বলি, ডক্টর নওশের খুব কষ্ট নিয়ে বলি, আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি হুমায়ুন আহমেদের ভাই এই কুত্তা জাফর, ভারতের হারামজাদা জাফর, শুয়োরের বাচ্চায়
তারে বিজ্ঞানের বই লিখতে বলা হয়েছে, এই শুয়ার বাচ্চায় ধরা পড়ে গেছে, প্লেজারাইজ করছে, অন্যের লেখা কপি করছে, অন্যের ওই আমেরিকানদের বই নিয়ে ওইখানে গুগল ট্রান্সলেশন করাইছে, এই কুত্তার বাচ্চা এই কাজগুলা করছে। এখন নীরার মতো মানুষ দাঁড়ায় যদি বলে আমার দেশে যোগ্য মানুষ নাই সংবিধান লেখার জন্য, নীরারে কি দোষ দেওয়া যাবে? নীরারে তো দোষ দেওয়া যাবে না, কারণ আমাদের দেশের যোগ্য লোকজন যদি গুগল পেস্ট করে, গুগল ট্রান্সলেশন করে, তাইলে তাদের উপরে আমরা কি করে নির্ভর করব? এখন এই সংস্কারের ক্ষেত্রে আমি অনেকগুলো কথা বললাম, এর সাথে কি দ্বিমত পোষণ করার কোন জায়গা কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার আছে কিনা? আপনি একজন অ্যাডভোকেট মানুষ, আপনি বাংলাদেশের সংবিধান নিয়ে লেখাপড়া করেছেন, আপনি বাংলাদেশের রাজনীতি করেন, এর সাথে আপনি দ্বিমত পোষণ করেন কিনা, বা আপনার নতুন কোনো মতামত আমার সাথে ইন্টারজেক্ট করতে চান কিনা? আমি দুটাকে অ্যাকোমোডেট করতে চাই। আপনার যে বক্তব্য এসেন্সটা যেমন আমি অ্যাকোমোডেট করতে চাই, আবার এর সাথে কিছু সংশোধন করতে চাই। দেখেন, বাংলাদেশের সংবিধানটা যদি আপনি ইতিহাসটা দেখেন, ওই 46-এ যে ব্রিটিশরা চলে গেল, তখনই ছিল যে একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হবে, ওটার নির্বাচন হবে। তো সেইখানে মুসলিম লীগ যখন মোহাম্মদ আলী জিন্নাহ উনি বলেছিল যে কতগুলো গ্যারান্টি ক্লজ থাকা দরকার যেখানে মাইনরিটি মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে। এইটা মেনে নেওয়ার কারণেই উনি ব্রিটিশ ভারতকে এক রাখার পক্ষে ছিলেন, এবং পরবর্তীতে জওহরলাল নেহরু এটা থেকে দ্বিমত পোষণ করার কারণেই উনি ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল। এটা আরেক ইতিহাস। এরপরে ওই যে সংবিধানের সভাটা যেটা ভারত খুব তাড়াতাড়ি করে ফেলছে, পাকিস্তান কিন্তু করতে পারে নাই। সেটা করতে 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 56-এ আসলো, যেটা নাকি আপনার আমাদের শহীদ সোহরাওয়ার্দী সাহেব উনি একটা অনেক কষ্ট করে এটা করেছিলেন। সেটাকে আবার আইয়ুব খান 58-এ মার্শাল করে এটা বাতিল করে দেয়। তো ওই যে সোহরাওয়ার্দী সাহেব উনি একসময় আপনার বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিল, অন্যান্য স্টেটের ইসেকে বলা হতো চিফ মিনিস্টার, কিন্তু বেঙ্গলের একটা সম্মানের কারণে প্রাইম মিনিস্টার বলা হতো। তো ওনার যে অভিজ্ঞতা, লেখাপড়া, কাজেই ওনাকে হয়তো অন্যরা সহায়তা করেছে, উনি খুব কষ্ট করে করেছেন। তো আমরা যদি সেই 56-এর কনস্টিটিউশনটা যদি দেখি, তারপরে আবার যখন 70 নির্বাচন হয়েছিল, ওটা কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, যেই নির্বাচিত ব্যক্তিরা একটা সংবিধান রচনা করবে, এবং সেখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনেই তারা স্বাক্ষর করেছিল, যার কারণে ইয়াহিয়া খান মেনে নিয়েছিল। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কি ছিল? কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা যাবে না। কিন্তু মানুষ ভুলে গেল যে 70 নির্বাচনটা ম্যান্ডেট ছিল একটা সংবিধান রচনা করার জন্য, এবং সেই সংবিধান রচনা করার পরে একটা রেফারেন্ডাম হয়, যদি পাশ করে, তারপরে সংবিধানের অনেকগুলো নিয়ম আছে, এটা প্রথম লেকচারে পাশ হয় না, ইস্যু বাই সবাই কথা বলে, তারপর পাশ হওয়ার পরে এরপর জনগণের ম্যান্ডেট নেয়, রেফারেন্ডাম পাশ করার পরে ওই সংবিধানের মধ্যে কিভাবে নির্বাচন হবে সেই নির্বাচনী ইনস্টিটিউশন গুলোকে লেখা থাকে, তারপর নির্বাচন দেওয়া হয়। তো কাজে বাংলাদেশে সেটা হয় নাই। এটা মাওলানা ভাসানীর সহ আমরা সবাই বিরোধিতা করছিলাম যে আওয়ামী লীগ যে মানে ৭৩ যে সংবিধানটা করলো, ৭২ যে সংবিধানটা করলো, ওই তাদের তো কোনো ম্যান্ডেট ছিল না, এটাই তো অবৈধ ছিল। কাজেই সেখানে আমরা যদি বলি যে ডক্টর কামাল হোসেন কাদের সাথে আলোচনা করে কপি পেস্ট করে করেছে, এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের আজকে ইয়াং জেনারেশন জানা দরকার, সেই সংবিধান একজন পড়লো আর সবাই হাত তুলে পাস। পৃথিবীর কোন ইতিহাসে এইভাবে সংবিধান পাস হয় না, একজনের না, একটা প্রথম লেকচার হয়, পরে পার্ট বাই পার্ট সবাই ডিবেট করে, পরিবর্তন সংযোজন এরকম করে 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 ডিবেট হয়, বহুদিন সময় লাগে। তারপর পাস হওয়ার পরে তারপর চূড়ান্ত ভাবে জনগণের ম্যান্ডেট নেয়, দেন অনেক ডিবেট হওয়ার পরে যদি রেফারেন্ডাম পাস হয় তারপরে করে। এটা নিয়ে আমি ফ্রেঞ্চ কনস্টিটিউশন কিভাবে হয় এটা নিয়ে যদি আপনি করেন আমি বলতে পারবো। আমি একটা রেকমেন্ডেশন করেছি যে ফ্রেঞ্চ কনস্টিটিউশন কিভাবে ফাংশন করে, এবং জুডিশিয়ারি সিস্টেমটা কি, পার্লামেন্ট সিস্টেমটা কি, সেনেট সিস্টেমটা কি, প্রেসিডেন্ট এন্ড পার্লামেন্ট সিস্টেমের চেক এন্ড ব্যালেন্স কি হয়, এগুলো অনেক ডিবেটের ব্যাপার। কেন আমি এটা নিয়ে আমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর বলছিলেন যে আপনি এটার উপর কনস্টিটিউশনের উপর আপনি একটা লেকচার দেন, কারণ আমি তো ব্যস্ত মানে পড়ে দেবো। তো কাজে এখানে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা আছে আমি খুব কম্পেয়ার করে দেখেছি যে ইংলিশ ল এবং আমেরিকান ল কনস্টিটিউশন এবং ফ্রেঞ্চ কনস্টিটিউশন, বাংলাদেশ, এবং এইগুলো নিয়ে একটা সমন্বয় করা দরকার। এটা একটা অনেক সময়ের দরকার এবং অনেক মেধাবী লোকের দরকার। কিন্তু আমাদের দেশে ল মেকার বলে না, কি সংসদ, আগে বলতাম সংসদ সদস্য, কলকাতা বলে সংসদ। এই ব্যাপারটা হলো যে যারা ল মেকার তাদের যদি ল সম্পর্কে মিনিমাম অভিজ্ঞতা বা পড়াশোনা না থাকে, এবং দেখা যায় ইউরোপের যারা ল মেকার থাকে তারা কিংবা পার্লামেন্টারিয়ান থাকে তাদের 60 to 80% ল ব্যাকগ্রাউন্ড থাকে, আর যাদের থাকে না তারা পড়াশোনা করে।
তারা ডিবেট করবে কি করে? এখানে তো ওয়ান ম্যান শো চলতেছে গত 54 বছর যাবত। কাজেই জ্যাকব মিল্টন ভাই, আপনি যেটা বলছেন, একটা ফাউন্ডেশনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অবশ্যই দরকার, এবং সেই ব্যাপারে এইসব আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এদের কোনো ধারণা নাই, পড়াশোনা নাই, এদের কোনো শিক্ষা নাই। হ্যাঁ, এদের অন্ধত্ব শুধু দলের প্রতি, নেতার প্রতি, ক্ষমতার প্রতি, হ্যাঁ, অন্ধ ধর্মের প্রতি। তো যার কারণে এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। তবে ডক্টর ইউনূস উনি একটা জ্ঞানী লোক, উনাকে তো এমনি এমনি করে প্রফেসর বলেন না, আর ওনাকে তো সারা পৃথিবীর মানুষকে উনি যখন কনভিন্স করতে পারতেছে, আমার মনে হয় 73 না আরো বেশি ইউনিভার্সিটিতে ইউনূস সেন্টার আছে। আমাদের দুর্ভাগ্য, ইউনূস আমাদের দেশে জন্ম নিয়েছে। যদি এটা অন্য কোনো দেশেও তো লুফে দিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ফ্রান্সে যে 100 বছর পরে যে আপনার যে এখানে অলিম্পিকের চান্স পেয়েছে, সেখানেও তারা ইউনূসকে ব্যবহার করেছে। তো কাজে ইউনূসকে যে সারা পৃথিবীর অন্যান্য লোকেরা যেভাবেই সম্মান করুক না কেন, ইভেন জাপানের যে আপনার যে সম্রাট, তার উনি কোনো প্রেসিডেন্ট আসলে দেখা করে না, কিন্তু ইউনূস সাহেব যখন তো উনি স্বেচ্ছায় ওনার সাথে কথা বলতে চান। তো কাজে ইউনূসকে যদি আমরা তার মেধাকে, তার ইন্টারন্যাশনাল রিলেশনকে যদি ফারাক্কা সহ আমাদের বড় সমস্যাগুলো আছে, নদী সহ, ভারতীয় আগ্রাসন সহ সবকিছু মিলে আমাদের উচিত হবে ইউনূসের চারপাশে যারা ওই যে এনজিও মার্কা, অভিজ্ঞতা নাই, কাজ করে না কিছু, এদেরকে ঝেঁটে বিদায় করে দেওয়া উচিত। আমরা নিজেরাই স্বেচ্ছায় ইউনূসকে বলবো, ইউনূসকে দরকার হলে নিয়ে আসা হবে ইউরোপের। আমরা বলবো যে আপনি কি কি এক্সপার্টিস দরকার, আমি তো দেশে যেতে পারছি না, আমি অনেকে বলে আপনি আসেন এখানে রাজনীতি করবো। আমি তো এক্সাইল ছিলাম প্রথম 14 বছর, তারপর তো গত 20-25 বছর যাওয়া আসা করছি। এখন আপনি বলেন জ্যাকব মিল্টন ভাই, আপনি যেভাবে প্রকাশ্য যেভাবে বলেন, ঠিক আছে আপনি গালি দেন, এটা আপনার স্টাইল, যদিও আমি চাই আপনার ভাষা একটু সফট হোক, কিন্তু আপনি যেভাবে ওয়াকারকে আপনি বলেন, আমি ফার্স্ট ডে একেবারে ওয়ান লাইন, আপনি দেখেন আমার ফেসবুকে যেয়ে দেখেন, আমি এই ওয়াকারকে সমালোচনা করছি। এবং এই যে ওয়াকারকে আমি সমালোচনা করার উদ্দেশ্যে রাজনীতির দৃষ্টিকোণ থেকে, ওয়াকার তো ডক্টর ইউনূসকে ফেল করার জন্য চেষ্টা করছে। এই আওয়ামী লীগের পাশে ছাড়া যারা নাকি আওয়ামী ভারতীয় বাম যারা আছে, কিংবা বিএনপি ঘরানা যারা আছে, তারা শুধু ইউনূসের পিছনে লেগে রয়েছে। তারা একটা দিনের জন্য ওয়াকারের কথা বলে না, ইনক্লুডিং জামাত। তো কাজে ওয়াকার যে পুরা ভারতের নীল নকশা বাস্তবায়ন করছে, ওয়াকারের চারপাশের জেনারেলরা যে সবকিছু ব্যর্থ করে দিচ্ছে, আসিফ নজরুল যে ব্যর্থ করে দিচ্ছে, নিজের ইচ্ছা মতো বিচারক নিয়োগ করতেছে, হ্যাঁ, তো এইগুলোকে অ্যাড্রেস না করে নির্বাচন নির্বাচন, আরে কিসের নির্বাচন? নির্বাচন তো মানুষ দেখেছে, নির্বাচন দেখেছে, কালো টাকা, পেশি পুরুষের নিয়ন্ত্রণ নির্বাচন, এটা দিয়ে ফাউন্ডেশন হবে না। এটা দিয়ে ফাউন্ডেশন হবে না বলেই আজকে আমরা চাই উনি সময় নেক, এবং এইসব সাংবাদিক মহল যেগুলো আছে, ওই প্রচার যন্ত্রগুলো, এগুলোর ব্যাপারে ব্যবস্থা না হোক। আমরা কেন প্রবাসী সরকার কথা বলতে, আমি আজকে আপনাকে বলতে চাই না, আজকে বলে ফেলছি। সেটা হলো, আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। সেটা হলো যে প্রথম 100 দিন আমরা মূল্যায়ন করেছি, ওটা আমরা ভিডিও করে দিয়ে পাঠিয়ে দিব। দ্বিতীয় 100 দিন এই ফেব্রুয়ারির মাসের মধ্যেই আমরা আবার সিদ্ধান্ত নিব। যদি দরকার হয় ওয়ান ম্যান শো, আমি ওয়ান ম্যান শো তাই করবো। আমি আলেকজান্ডার না হতে পারি, আমি পুরুত। তো কাজে সেখানে আমি বলছি যে বাংলাদেশে রাজনৈতিক মানে সংগঠনের বিকল্প কিছু নাই। কাজে এখানে সঠিক দেশপ্রেমিক লোকগুলো সংগঠিত হোক। এখানে যে সাধারণ জনগণ যেখানে জীবন দিয়েছে, মারা সন্তানহারা মারা, আগের দিন একটা সন্তান হারিয়েছে, পরের দিন অন্য সন্তান এসেছে, এত বড় জাতীয় ঐক্যকে ইউনূসকে সামনে রেখে আমরা ব্যর্থ দিতে পারি না। এই ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল, পেজেন্ট যারা নির্বাচন করে আমাদের স্ট্রাকচারকে, মানে ফাউন্ডেশন স্ট্রাকচারটাকে গঠন করার যে বাধা সৃষ্টি করছে, এটাই আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ জ্যাকব মিল্টন, আপনি যে কথাগুলো তুলেছেন আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ডক্টর নওশের, আপনার কাছে আমি জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই বলেন নাই যে উনি নির্বাচনের বিপক্ষে, কোন উপদেষ্টারাও বলেন নাই তারা নির্বাচনের বিপক্ষে, জনগণও বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না। এখন গত 16 বছরের বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ভারতীয়করণ করা হয়েছে, এটাকে যদি ফিক্স না করে, এটাকে ফিক্স ছাড়া নির্বাচন দিয়ে কি বেনিফিটটার কথা বিরোধী দলগুলো এই মুহূর্তে বুঝাতে চাচ্ছে, বিরোধী না রাজনৈতিক দলগুলো বুঝাতে চাচ্ছে। এখন আপনি আমাকে চিন্তা করে দেখেন, গয়েশ্বর রায় বিএনপির একজন নেতা, গয়েশ্বর রায়ের মতো লোক ভারতীয়দের পিটানিতে রাস্তাঘাটে পয়লা হাঁপি দিয়া পড়ছে, তার পুত্রবধূকে পিটাইয়া মাথা ফটাইয়া দিছে। গয়েশ্বর রায়ের নেতৃত্বে
বেগম জিয়া যখন হাজতে গেলেন একটা হরতাল করতে পারে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা হরতাল করে গয়েশ্বর রায় সফলতা দেখাতে পারে না। সেই গয়েশ্বর রায় এখন ধমকি দিচ্ছে, সে বলছে যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে গয়েশ্বর রায়ের সতর্ক বার্তা। ডক্টর নসর আলী, এই গয়েশ্বর রায়ের এই কথাটাকে আপনি কি দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাকে যদি একটু বলেন। এটা আমার ধারণা সে ইন্ডিয়ার গ্রিন সিগন্যালে সে লাফাচ্ছে। কথায় বলে না যে খুঁটির জোরে ছাগল কুদে, অনেকটা তার অবস্থা হচ্ছে সেটাই আর কি। যে বেটা নাকি 15-16 বছরে কোনো আন্দোলন করতে পারে নাই, ঈদের পর আন্দোলন, এইভাবে পরে পাবলিকরা ধোকা দিছে, আন্দোলন করে আন্দোলন যে ঢাকায় কর্মীদেরকে নিয়ে আসছে, আনার পরে দেখা যায় যে কোনো নেতা নাই, ফলে একটা মিসগাইডেড একটা অবস্থা হচ্ছে। পরপর 2 বছর এইভাবে তারা হতাশ হয়ে চলে গেছে, নেতাগুলারে দৌড়ের উপরে রাখছে সরকার মামলা মোকদ্দমা দিয়া। আর এখন সে ধমকি ধমকি দিচ্ছে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে। মানে এটা হচ্ছে মামুর বাড়ির আবদার আর কি তার একটা এটা। আর ওই সংবিধানের কথা যে বলছে যে কিছু, ওই যে আমি দেখছি কিছু বুদ্ধিজীবী নামের কিছু গান্ডু, এরাও দেখি যে ওই সংবিধানের মধ্যে সংস্কারের মানে বিপক্ষে কিছু লেখালেখি করে বা ইয়ে করে, বলতেছে তাহলে দেশ কেমনে চলবে। আরে বেটা, দেশ কেমনে চলবে মানে এই যে 47-এ যে যখন পাকিস্তান হলো, যে 56 সালে যে আপনার সংবিধান লেখা হলো, তো গত 8 বছর কি পাকিস্তান চলে নাই? চলছে কিভাবে? ব্রিটিশের ল দিয়ে চলছে। আবার এই যে 72-এর যে সংবিধানটা হলো, তার আগ পর্যন্ত দেশে কোন সংবিধান চলছে? পাকিস্তানের সংবিধান চলছে। তো চলছে তো সংবিধানকে, তো এটা এমন কোন কোরআন হাদিস না যে এটাকে একবারে চেঞ্জ করা যাবে না। এটা রাষ্ট্রের প্রয়োজন, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করবে। এবং সংবিধানকে 72 সংবিধানে কিন্তু একটা মজার বিষয়, সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোক কিন্তু এখানে সাইন করে নাই, যে কিনা আওয়ামী লীগের প্রথমে গণতন্ত্র পার্টি করছিল, তারপরে আওয়ামী লীগে ঢুকে সে মোটামুটি ভালোই ক্রিম টিম খাইছে। সেই লোকও দেখা গেছে যে ওই 72 সংবিধানে সে কিন্তু সিগনেচার করে নাই এটা। আর গয়েশ্বর রায় বা অন্যান্য যারা এই যে চাচ্ছে, তারা আসলে হচ্ছে অনেকটা ওই ক্ষুধার্তের মতো একটা অবস্থা আর কি। যে আগে ওরা ভাবতেছে আমাদের বয়স হয়ে গেছে, আবার কবে মন্ত্রী হব না হব, করে যত তাড়াতাড়ি পারি ক্ষমতায় যাই, ক্ষমতায় যে ওই গদির সুখ নেই আর এটা। কিন্তু সংস্কার ছাড়া কোনো অবস্থাতেই আমি মনে করি না যে এটা ঠিক হবে। সংস্কার ছাড়া যদি নির্বাচন দেয়, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এক কথা আমাকে নসর আলী, আপনি আমাকে একটা কথা বলেন। এই মুহূর্তে তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এই মুহূর্তে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন একটা সরকার, জনগণের সরকার, ছাত্র জনতার সেট আপ করা একটা সরকার ক্ষমতা আছে, যাদের প্রতি 90%-এর বেশি জনগণের সমর্থন রয়েছে। এখন এই গয়েশ্বর রায় যে থ্রেট করলেন, কাকে থ্রেট করলেন? জনগণের দ্বারা নিয়োজিত একটা সরকারকে সে থ্রেট করলেন। আওয়ামী লীগের সাথে তোমরা পারো নাই, আওয়ামী লীগের ভারতীয় নুনুতে তোমরা নাড়া দিতে সাহস পাও নাই, ভারতীয় নুনু দেখা তোমরা সব ঘরের ভিতরে ঢুকছো, বেগম জিয়ারে জোর করে হাজতে ঢুকাইয়া দিছো। আজকে গয়েশ্বর রায় কারে ধমক দিতেছে? এই ভয়টা কাকে দেখাইতেছে? জনগণকে না কাউকে? এই সময় মানে ইলেকশন চাওয়াটা আমি মনে করি গণবিরোধী একটা দাবি। এই সময় আগে সংস্কারের দিকে মন দিতে হবে। সংস্কার হবে, যা যা যে সমস্যাগুলো আছে, সাংবিধানিক যে সমস্যাগুলো আছে, সেগুলোকে সংস্কার করার পরে আসলে নির্বাচন দেওয়া উচিত, এইটা আমি মনে করি। আর এই যে বেগম জিয়া, কিন্তু ওই সময় ওনারা বুঝাইছিল যে আপনি আজকে ঢুকবেন, আমরা রবিবার দিন কোর্ট খুললে আপনাকে বের করে নিয়ে আসবো। তারা এই আশা দিছিল। তারপরে তো তারা বের করে আনতে পারে না। পরে তো তার ফ্যামিলি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে পরে তারা আপোষ করে তাকে বের করতে ছিল। আপনি কি জানেন তাকে, এই যে বেগম জিয়াকে হাজতে আপনি যে কথাটা বলছেন, এটাই তাকে বলা হয়েছে। কে কে বলছে জানেন? আমির খসরু মাহমুদ এই কথা বলছে, আব্দুল আওয়াল মিন্টু এই কথা বলছে, মির্জা এই কথা বলছে, মির্জা আব্বাস এই কথা বলছে, ইকবাল হোসেন টুকু এই কথা বলছে যে আপনি যাবেন আর বাইরে আসবেন। অথচ এই 7-8 জন লোক, এই বেজন্মার বাচ্চারা এই ভদ্র মহিলাকে বছরের পর বছর হাজতে রেখেছে, একটা আন্দোলন করে নাই। আজকে সেই গয়েশ্বর বলে আমরা মাঠে নামলে কতটুকু সময় টিকবেন চিন্তা করেন। আমার তো মনে হয় ওর পন্দের মধ্যে দুর্গা পূজা দিয়ে ওর পিটানো উচিত। ওকে,
আমি এই সাবজেক্টটা নিয়ে নিরবিরা আপনার কাছে যাব। আমি জানি আপনি একটা রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন আছে, কিন্তু তারপরে আমি বলি এই গয়েশ্বর চন্দ্র রায় যে কথাটা বলেছে, ব্যক্তি হিসাবে উনি আমার শত্রু না, ব্যক্তি হিসাবে উনি আমার পাকা ধানে মই দেননি। উনি রাজনীতি করেন, বাংলাদেশে ওনার রাজনীতি করার অধিকার 100 ভাগের ভিতরে 100 ভাগ আছে। কিন্তু উনি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে ওখানে বসিয়েছেন। এখন উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উনি থ্রেট করতেছে যে আমরা মাঠে নামলে আপনি কতক্ষণ টিকবেন। আপনার কাছে সাবজেক্টটা কি হাস্যকর মনে হয় না, নাকি আপনি রাজনৈতিক দলের কর্মী হিসাবে গয়েশ্বর রায়ের এই কথাটাকে সমর্থন করেন? নিরুনিরা জেকব ভাই, এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশে এই যে সস্তা রাজনীতিবিদদের যে সস্তা একটা স্লোগান আছে, আমি এটাই ধরে নেবো, এটা জাস্ট লিপ সার্ভিস দিছে, জাস্ট একটা স্লোগান দিছে। এটা সে যে ডিপলি কোনো কিছু চিন্তা করেও বলেনি, যে বলার জন্যই বলা। সে মনে করছে এখন এই কথাটা বললে হয়তোবা কর্মী মহল সবাই একটু তাদের ভিতরে একটা উত্তেজনা ফিরে আসবে, তাদের ভিতরে একটা অ্যাক্টিভনেস ফিরে আসবে, তারা মাঠে ঘাটে নামবে, এই কথাটা হিসাব করে হয়তোবা সে বলেছে। এর বাইরে আমি আর কিছু মনে করি না। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে অনেক কাজ আছে যেগুলা করতে হবে, কোন লিডাররা সেই সব সাবজেক্ট নিয়ে কোনো কথা বলে না। হয়তোবা তাদের ওই দূরদর্শিতা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে ওই যে ল্যাক অফ এডুকেশন এন্ড ল্যাক অফ ইনফরমেশনের যে কথাগুলো আসে, তাহলে ওইগুলোই দেখা যায়। এবং আমরা বিগত দিনে যেটা কম্পেয়ার করেছি, যেটা খুঁজে বের করেছি, এই জিনিসগুলোই আমরা পেয়েছি। যদিও আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের দেশে অনেক বিজ্ঞ লিডার আছেন, কিন্তু অবশ্যই বিজ্ঞ লিডার আছে, নাইলে তো আমাদের দেশটা এতদিন চলতো না। তাই এখন একটা পর্যায়ের পর আমাদের এই লিডাররা বিক্রি হয়ে যায় হয়তোবা, আর তা না হলে তাদের এনার্জি লস হয়। তারা ওই এনার্জি যে তাদের ভিতরে নাই, ওই স্ট্যামিনাটা দিয়ে যে তারা আগাইতে পারবে না, এই জিনিসটা তারা স্বীকার করতে চায় না। ওই যে তারা একটা পদ পদবি ধরে আছে, তারা ওইটার উপরই বহাল থাকতে চায় এবং ওইটা দিয়ে চলতে চায়। কিন্তু ইয়াং জেনারেশন যে আসতেছে, তাদের ভিতরে যে পাওয়ারফুল বা অ্যাক্টিভ বা বর্তমানে চলার মতো যে সকল ইনফরমেশন দরকার, এগুলো যে আছে, এগুলো তারা কখনো স্বীকার করতে চায় না। তারা কর্মীদের কর্মী রাখতে চায়, তাদেরকে কখনই উপরে উঠে আসার সুযোগ তারা দিতে চায় না, তাদের কোনো ইনফরমেশনও তারা নিতে চায় না, এবং তাদেরকে শিক্ষণীয় কোনো ইনফরমেশনও তারা দিতে চায় না। যেহেতু আমাদের দেশে পলিটিক্স করতে গেলে এই যে কথা আছে, দেশের বাইরে যারা পলিটিক্স করে তাদের 99% ল মেকার হতে হয়, ল সম্পর্কে তাদের ওই রকম ধারণা থাকতে হয়। কারণ আমি একটা রাষ্ট্র চালাবো, আমি একটা দেশ চালাবো, একটা দেশের প্রতিনিধিত্ব করব, ল সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমাদের দেশে যারা পলিটিক্স করে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তারা সেই টোকাই থেকে উঠে এসে তারা পলিটিক্স করে। আর আমাদের দেশের পলিটিক্সটা যেভাবে বাণিজ্যিক ওয়েতে নেওয়া হয়েছে, যে ব্যবসায়ীরা যেভাবে পলিটিক্সটাকে মানে কন্ট্রোল করতেছে, সেক্ষেত্রে আমাকে এটাই বলতে হয় যে ওখানে যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমার পেট নীতি। এখানে রাজনীতি বলতে আমাদের দেশে, বাংলাদেশের মাটিতে রাজনীতি বলতে কিচ্ছু নাই, ওখানে পেট নীতি চলতেছে। এবং সেভাবে দেখেন যে একদম গ্রাসরুট থেকে যারা উঠে আসছে, তার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে লেখাপড়া তো কোনো কিছু নাই, আর বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে সার্টিফিকেটটা কেনা বেচা হয় সেগুলো তো আছেই, কিন্তু মানি মেক করার যন্ত্রটা কোথায় আছে? খুব রাতারাতি তারা ওই জিনিসটার উপর মানে আকর্ষণটা তাদের বেশি, এবং ওই জিনিসটাই তারা দখল করতে চাচ্ছে। যেমনি ভাবে আমাদের দেশের আমলারা যেমন একটা পাওয়ার দখল করে বসে আছে, তা আমি মনে করি যে আমাদের দেশের আমলাদেরও, শুধু রাজনীতিবিদদের না, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের যে একটা সম্পর্ক থাকা দরকার, যে একটা স্ট্রং ব্রিজ থাকা দরকার, সেটা আমাদের দেশের রাজনীতিতেও নেই এবং আমলাদের মধ্যেও নেই। তাই এখন এই ক্ষেত্রে আমাদের দেশের একজন রাজনীতিবিদদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি এবং আমলাতন্ত্রদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তাই এখন বর্তমান সরকার যেটা করতেছে, সে 100% রাইট কাজগুলো করতেছে, এবং সত্যি এবং রাইট কাজ করতেছে বিধায় আমাদের স্কিনে লাগতেছে। আজকে যদি আমাদের
আমাদের স্কিনে না লাগতো, এ ধরনের মনের অশ্লীল বাকবাকুন যদি আমরা না করতাম, তাহলে মনে করতাম যে না আমাদের দেশটা ভালোভাবে চলছে না। যেহেতু সব রাজনীতিবিদদের স্কিনে লাগতেছে এবং তারা মানে ইলেকশন বলে গলা শুকাচ্ছে, এর অর্থ আমাদের দেশটা রাইট মানে পথের দিকে যাচ্ছে। কিন্তু আমাদের বর্তমান সরকারের ভেতরে যে কিছু গুটি আছে, এই গুটিগুলোকে আমাদের আউট করতে হবে। ওই গুটিগুলো আউট করে আরো অ্যাক্টিভ, আরো এক্সপার্টদেরকে নিয়ে ওই জায়গাটা সাজাইতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে যদি খুব তাড়াতাড়ি করে নির্বাচন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাগ করে বললেন যে তারা এত নির্বাচন চাচ্ছে, আই ডোন্ট হ্যাভ টু টেক দিস বুলশিট, একটা নির্বাচন দিয়ে দাও। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন দেয়, এই নির্বাচনের বেনিফিশিয়ারি কে হবে? নওশের আলী। এই মুহূর্তে যদি নির্বাচন দেয়, এই নির্বাচনের বেনিফিশিয়ারি কি বাংলাদেশের জনগণ হবে, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ হবে, না যেই দলটা ক্ষমতায় যাবে তারা হবে, নাকি অন্য কোন দেশ এই নির্বাচনের বেনিফিশিয়ারি হবে? নওশের আলী। ডেফিনেটলি যে দল ক্ষমতায় যাবে, এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারাই এটা বেনিফিশিয়ারি হবে, এবং সেই সাথে অন্য দেশ, পাশের দেশ, তারা এটা বেনিফিশিয়ারি হবে যারা এটা পিছনে কলকাঠি নাড়তেছে। আপনি কি মনে করেন যে দলের কথা আপনি বলছেন তারা বেনিফিশিয়ারি হবে, এটা কি শর্ট টার্মের কথা বলছেন না লং টার্মের কথা বলছেন? আর বিদেশি যাদের কথা বলছেন, এই মানে যাদের কথা বলছেন, তাদের কি শর্ট টার্ম তাদের বেনিফিট হবে না লং টার্ম বেনিফিট হবে? দল হিসেবে এটার বেনিফিটটা হবে শর্ট টার্ম, তারা ক্ষমতায় যাবে। আর দেশ হিসেবে বেনিফিটটা পাবে পাশের দেশে, তারা লং টার্ম বেনিফিটটা পাবে। কারণ তখন তারা সংস্কার আর কোনো কিছু করবে না, তখন তারা হাসিনাকে পুনর্বাসনের জন্য তারা একবারে জান প্রাণ দিয়ে এখানে করবে, এবং ওই বিএনপি কে তারা দৌড়ের উপরে রাখবে তখন হিসেবে যে, এবং আওয়ামী লীগ তখন এই সর্বশক্তি নিয়োগ করবে যে কোনো একটা ইস্যুকে পেয়ে সারা দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে তারা আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করবে, এবং আলটিমেটলি মানুষের জানমালের উপর দিয়েই সেটা যাবে আমি মনে করি। তো আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে যারা নির্বাচন চাচ্ছে, খুব তাড়াতাড়ি করে নির্বাচন চাচ্ছে, তারা ভারতের স্বার্থ রক্ষা করছে? আমি যদি এটা বলি, খুব কি অন্যায় বলা হবে? না, একদমই না। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করে নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে উনি চলে যায়, তাহলে বেনিফিটটা কার বেশি হবে? ওই রাজনৈতিক দলের যারা গভর্নমেন্ট ফর্ম করবে, নাকি ভারতের? ওটা তো ডক্টর সাহেব ভালো সুন্দর করে বলছেন যে এটা প্রথমত বেনিফিট হবে ভারত, তারপরে ভারতের নব্য দালাল বলেন কিংবা পুরাতন দালাল বলেন কিংবা বি টিম বলেন বিএনপি, এর সাথে আরো কিছু 37টা দল আছে যাদেরকে টোপ দিয়ে রাখছিল যে তারা জাতীয় সরকার গঠন করবে। তারা মনে করতেছে সারা জীবন রাজনীতি করলাম, একটা এমপি হইতে পারলাম না, মন্ত্রী হইতে পারলাম না, তারা দেশ নিয়ে ভাবে না। আর আমি এগুলোকে বলি 5% জনগণের গণতন্ত্রের প্রত্যাশী। আর আমরা বলি যে আমরা হলো সবচেয়ে 95% জনগণের পক্ষে বলি, মাই পার্টি ইজ মাই পিপুল। সেই হিসাবে আমরা সবচেয়ে বড় পার্টির প্রতিনিধিত্ব করি। তো সেই হিসাবে যদি চিন্তা করতে যাই, ডক্টর ইউনূসকে আজকে সমগ্র জনগণই তাকে এই একটা সেমি রেভলিউশন বলে, আমি পূর্ণাঙ্গ বিপ্লব বলবো না, কারণ এটা বিপ্লবী প্রক্রিয়া চলছে, গণঅভ্যুত্থানোত্তর বিপ্লবী প্রক্রিয়া চলছে। এখন যেসব কথাবার্তা বলছে এইগুলো হলো প্রতি বিপ্লবী আচরণ, প্রতি বিপ্লবী অ্যাক্টিভিটিস হবেও কয়েকটা, আই এম শিওর অফ ইট। এখন এক একটা ঘটনা ঘটতেছে, আমরা একটু চুপ থাকতেছি, আবার একটা নতুন ঘটনা ঘটবে। কয়েকটা ঘটনা ঘটে নাই তা না, সেকেন্ডারি ঘটছে, বিচারপতির চেষ্টা করছিল, আমরাও চেষ্টা করছিল, অনেক কিছু আরো সামনে ঘটবে। কাজেই ইউনূসকে যারা হতাশ করার চেষ্টা করতেছে, এই সত্যিকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি শক্ত হাতে সামনে আসুন, প্রেসে বলুন যে আপনার কাজে কারা প্রতিবন্ধকতা করতেছে। আমরা জানি এখানে যতক্ষণ পর্যন্ত চুপ্পু আর এই যে আপনার আপনার ওয়াকার থাকবে, ততক্ষণ উনি কাজ করতে পারবেন না। এই চারপাশে যেসব অ্যাডভাইজার গুলো আছে সব হলো ওয়াকার চালাচ্ছে। আর এখনো সমস্ত ইন্ডিয়ান সেট আপ তারা আছে। কাজে আমরা প্রবাসী যারা আছি, পরে 2 কোটি, আমরা এখানে আঙ্গুল চুষবো না। এবং ওই যে আপনি দেখেছেন যে কি জানি মুতেসি না মুদিজি যেটা আপনি বললেন, হ্যাঁ, ওটা ওইখানে সম্ভব হয়েছে ওয়াশিংটনে। প্যারিসে কাজী আব্দুল মামুন 1 বিন্দু রক্ত থাকলে এরকম কোন ঘটনা ঘটলে আমি চলে যাব, আমি 10টা হোক 50টা লোক, আমি প্যারিসে অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এটা প্যারিসবাসী জানে। এখানে ইমিগ্রেশন মুভমেন্ট সমস্ত বাঙালি নামাইছিলাম, ফারাক্কা নিয়ে সারা বাংলাদেশ লোক নামাইছিলাম, ইমিগ্রেশন মুভমেন্টে টিভিতে আসলাম। কাজেই আজকে আমি মনে করি মাই পিপুলস পার্টি, আমি দলীয় ভাবে, আমি যদিও মার্ক্সবাদ লেনিনবাদ নরসিংহ চিন্তার আলোকে আমাদের গাইডলাইন,
হ্যাঁ, আমরা নিজেকে প্রগতিশীল জাতীয় বলে সম্মান করব। তবে এই মুহূর্তে আশু কর্মসূচি হলো দেশের স্বাধীনতা সর্বত রক্ষা করা, মৌলিক অধিকারকে বাস্তবায়ন করা। আইনের শাসন যদি না হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কাজে এখানে নির্বাচনের প্রশ্নে যারা যারা বলতেছে, আরে সেখানে সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে, সেটা তো একটা কনস্টিটিউশন। বাংলাদেশে কোনো পার্টির সংবিধান, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, তারা কেউই মানে না। কাজে এবি পার্টি কেন জামাত থেকে বেরোচ্ছে ওইটা আপনি দেখেন। কাজে আমি মনে করি ইউনূস অলরেডি একটা ম্যান্ডেট পেয়ে গেছে। এই ম্যান্ডেটকে ধরে রাখার জন্য প্রবাসী এবং দেশের সমস্ত জনগণের দলের ঊর্ধ্বে এসে ডক্টর ইউনূসকে আমরা শক্তিশালী করতে চাচ্ছি। এবং যেসব আসিফ নজরুল টাইপ যেসব লোকজন আছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এই আওয়ামী লীগের কেন বিচার হচ্ছে না, ভারতের দালালদের কেন বিচার হচ্ছে না, এই বিচারটা করলে তো 90% আমরা আগে গেলাম। ওকে, সমস্ত সংস্থার আগে বিচার। ধন্যবাদ। ওকে, না মামুন ভাই আপনি ধন্যবাদ দেন না। আপনি একটা কথা বলছেন যে ওয়াশিংটনে বসে মুতিসি সাপোর্ট মুতিসি, এটা প্যারিসে করলে আপনি বলতেন, আপনি কি বলছেন প্যারিসে যদি করতো আপনি ঝাড়ু দিয়ে ওদের মাথা ফাটাইতেন নাকি উলঙ্গ করতেন? না, মানে আনচ্যালেঞ্জ যেতে দিতাম না, কি ফাটাইতাম সেটা বড় কথা না। আপনি ভালো কথা বলছেন। আপনি একেবারে 20 বছরের যুবকের মতো কথা বলছেন ভাই। আমি কথাটা খুব পছন্দ করছি। প্যারিসে যদি এক ধরনের সিদ্দিকের মতো হারামজাদা, ডাক্তার মাসুদের মতো হারামজাদা যাইতো, ওইখানে আমাদের মামুন ভাই নিশ্চয়ই আনচ্যালেঞ্জ যেতে দিত না। খুব ভালো বলছেন। ওকে, আমি এবার সেম কোশ্চেনটা আমি নিরুনিরা আপনার কাছে করব যে নির্বাচন যারা চাচ্ছে তারা ভারতীয় দালাল। এই মুহূর্তে যদি নির্বাচন দেয় আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাগ করে নির্বাচন দিয়ে চলে যায়, বেনিফিশিয়ারি কি ওই রাজনৈতিক দল হবে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, নাকি আসল বেনিফিশিয়ারি হবে ভারত? জেকব ভাই, এই সাবজেক্টটা এক কথায় বলতে গেলে 100% বেনিফিশিয়ারি হলো ভারত, পরে আমাদের দেশের কথা, দলের কথা। এটা একটা জিনিস আমরা বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের দেশ আগে। আজকে যদি আমাদের দেশ থাকে, যতগুলো দল এই গণতান্ত্রিক দেশে আছে সব দলগুলোই থাকবে। আজকে যদি আমাদের দেশটাই না থাকে তা এরা কোত্থেকে আসবে? এই যে সকাল সন্ধ্যা এক একজনের এক এক রকম বাকবাকুম শোনা হয়, এবং এগুলো থেকে আমরা বুঝতে পারি যে কার মনে কি আছে। আর শুধু মনে থাকার সাবজেক্ট না, দেখেন যে একটা দেশের জন্য যে সব দরকার আমরা কিন্তু সেগুলো নিয়ে একবারও কথা বলতেছি না। আর বলছি না বিধায় যে আজকে আমাদের দেশে এই ঘটনাগুলো একের পর এক নাটকীয় ভাবে ঘটে যাচ্ছে। আপনি দেখেন, যখন এই যে জুলাইয়ের আন্দোলনের সময় এক সময় বলা হলো যে ঠিক আছে, রেমিটেন্সদেরকে বলা হলো যে আমরা কেউ আর বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না। এই যে পাঠাবো না বলাতে সবাই যখন কথাটা শুনলো, দেখেন কয়দিনের ভিতরে মোড়টা ঘুরে গেল। তো একটা কথা বলতে চাচ্ছি যে এই যে আমাদের দেশের যে সকল শ্রমিকরা আমরা দেশের বাইরে আছি, দেখেন আমরা যে যেখানে আছি, আমরা ইমিগ্রেন্ট হয়ে বা লিগালি ওয়েতে যে আমাদের যে যেখানের সিটিজেন আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা বেনিফিট আমরা আশা করিবে, এবং এটা 100% হবে। আজকে যদি আমি একটা ফাইন্যান্সিয়াল যদি কিছু সেভ করতে নাও পারি, কিন্তু আমি জানি ইন ফিউচারে আমার গভর্নমেন্ট আমাকে দেখাশোনা করবে, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এগুলো কিন্তু নাই। আজকে রেমিটেন্স যোদ্ধা যারাই বাইরে আছে, দেখেন প্রত্যেকটা ফ্যামিলির জায়গা জমি বিক্রি করে এই লোকগুলা বাইরের কাজ করছে। তারা টাকা পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, তাদের ফ্যামিলিদেরকে টেক কেয়ার করতেছে, কিন্তু একটা বয়সে এসে তারা যখন দেশে ব্যাক করতেছে, তাদের আর ফাইন্যান্সিয়াল ওই স্টেবিলিটিটা তাদের থাকে না। তাদের শারীরিক এবং মানসিক ভাবে যখন তারা মানে ডিপে চলে যায়, কিন্তু তখন আমাদের দেশে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু কোনো সাহায্য আসে না, যেটা আমাদের হেলথ। অন্য সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি অন্য সাবজেক্ট নিয়ে কথা বলছেন, সাবজেক্টে ফিরে আসেন। এই যে সাবজেক্ট গুলো আমাদের দরকার এগুলোকে স্ট্রং করা। আজকে আমরা এগুলো দিয়ে কথা না বলে আমরা শুধু পাওয়ারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আজকে পাওয়ারে গিয়ে আমরা দেখা যাবে যে চুরি ছাসরামি যারা করেছে তাদেরকে আবার পুনর্বাসন ওখানে আমরা করব, করে দেখা যাবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যার ইন্টারেস্টে আমরা করতেছি
তাকে আমরা বেনিফিট গুলো দিয়ে দিচ্ছি, আমাদের দেশের জন্য আর কিছু হচ্ছে না। কিন্তু বর্তমান সরকার আমাদের যেটা চাচ্ছে, আমাদের দেশকে বাংলাদেশকে বিল করতে চাচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করতে চাচ্ছে, আমাদের যে মৌলিক যে অধিকার আছে সেই জিনিসগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে বিদায় সে 000 কথা বলেছে। আজকে এই জিনিসটার দিকে আমরা একটুকু মানে অ্যাটেনশন না দিয়ে আমরা শুধু ইলেকশন করেছি, ইলেকশনের কথা বলছি, কিন্তু গত 16 বছরে যেই ধ্বংসযজ্ঞ এই বাংলাদেশের মাটিতে হয়েছে, তারপরেও দেখেন যে আজকে আমাদের ইউএস এর মাটিতে যেটা হয়েছে এবং যেটা নিয়ে বেশ আলোড়ন হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ এই স্বৈরাচারের আমি তো এই বেনিফিট তো আমি দেব না, আমি তো এই বেনিফিট দেওয়ার পক্ষে না, এবং সেটা আমি করব না বিধায় আমি এই কথাগুলো বলছি। আমাদের দেশের জন্য এখন এইটাই করা দরকার। এখন বর্তমান যে অন্তর্বর্তীকাল সরকার আছে তার হাতকে শক্তিশালী করা দরকার, এবং এই শক্তিশালী করার জন্য আমাদের দেশে যে সকল অ্যামেন্ডমেন্ট করা দরকার সেগুলো করে কাজ সুষ্ঠুভাবে চালানো দরকার বলে আমি মনে করি। ওকে, আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইন্টারেস্টিং একটা খবর আছে। ইন্টারেস্টিং খবরটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে না যেন তার আগের দিন একটা বক্তৃতা দিচ্ছে। ওনার কাছে রাজনৈতিক দলগুলো গিয়ে শুধু শর্ত দেয়, আমরা এটা চাই, আমরা ওইটা চাই না, আমরা এটা চাই, আমরা ওইটা চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস কত স্মার্ট, তাদের চেয়ে কত বেশি দূরদর্শী, আপনারা শুনলে অবাক হবেন। আপনি কি জানেন ডক্টর ইউনূস কি বলছে বক্তৃতায়? আমার কাছে এসে আপনারা কোনটা চান আর কোনটা চান না আমি ওয়েবসাইটে প্রকাশ করে দেব। ওয়েবসাইটে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বইলা দেয় যে বিএনপি এইটা চায়, জামাত এইটা চায়, এর অর্থ কি জানেন? সবার রাজনীতি শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই, আমি জুলাই মাসের 22 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি স্টেট ডিপার্টমেন্টে প্রপোজ করছিলাম। কেন জানেন? আমি জানি হু দিস গাই ইজ, আমি জানি আমি কাকে সাপোর্ট করতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা আমার সামনে এসে বলেন আমরা এটা চাই, আমরা এটা চাই না, এবং এই যে চায় তাদের ভিতরে ভারতের দাবেদারি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বুঝে, নিজেদের স্বার্থ আছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে। কাজী মামুন ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ওকে আপনারা কে কি চাইতেছেন আমার কাছে আমি ওয়েবসাইটে দিয়ে দেই, জনগণ জানুক আপনারা কে কি চাইতেছেন। এখন এইটা শুই না বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলে জাতীয় ঐক্যের কথা বইলে এখন আমাদেরকে ব্ল্যাকমেইল করতেছে। আচ্ছা ডক্টর নওশেদ, এটা কি ব্ল্যাকমেইল হইলো আপনার কাছে? ডক্টর ইউনূস যেটা বলছে এটা কি ব্ল্যাকমেইল করা হইলো? ডক্টর নওশেদ, এটা ওনাদের দৃষ্টিতে ব্ল্যাকমেইল, কিন্তু জনগণের দৃষ্টিতে এটা ব্ল্যাকমেইল না, এটা হচ্ছে একদম প্রজ্ঞাপূর্ণ একটা কাজ। এটা একজন যোগ্য নেতার যে কাজটা করা দরকার, যোগ্য রাষ্ট্রনায়কের যে কাজটা করা দরকার, উনি ওই কাজটাই উনি করতেছেন। উনি তো এইটা না বললে এইটাও তো করতে পারতেন, অলরেডি আমার অমুক দল এই বলছে, অমুক দল এই বলছে, উনি তো এইটাও করতে পারতেন না? সরাসরি এই কথাটা না বইলা বলতে পারতো যে মির্জা ফখরুল আইসা ভারতের দাবেদারি করতে চাইতেছে, পা চাটতে চাইতেছে, মির্জা আব্বাস আমার কাছে একটা পা চাটার কথা বলতেছে, রুহুল কবির রিজভী পা চাটার কথা, এটা বলতে তো পারতেন না? এটা বলা ওনার জন্য ঠিক হতো না, কারণ ডিপ্লোমেসি ইজ দ্য বেস্ট পলিসি। বলেন নাই তো, উনি বলেন নাই তো, বলছে না, বলেন না বলে উনি কি বিজ্ঞতার পরিচয় দিয়েছে? অবশ্যই পরিচয় দিয়েছে। এটার নামই ফোরসাইটনেস বা প্রজ্ঞা। থ্যাংক ইউ, খুব ভালো শব্দটা ব্যবহার করেছেন। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন আপনার কাছে যাব। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ঠিক আছে, এখন আপনারা যা যা বলতেছেন, যা যা চাইতেছেন আর চাইতেছেন না, এটা যদি যেহেতু আমারে বলছেন আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেই, কিন্তু উনি বলেন না কে কি বলছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাটাকে কিভাবে নেন? আসলে উনাকে যত সহজ সরল মনে হয়, হ্যাঁ, উনি তো এত সহজ সরল না। ওনার মাথা প্রজ্ঞা দিয়ে যে উনি যেভাবে বলেছেন ওটা জাতির সামনে তুলে ধরেছেন যে ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছো, আমি অনেক চিন্তা করে একদিন চিন্তা করে দায়িত্ব নিয়েছি। এখন এই যারা নাকি নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো
যারা আবার নতুন করে ভারতের হাতে দেশকে তুলে দিতে চায়, তো তারা যে কোনটা আমার কাছে প্রস্তাব করছে, কোনটা সাথে তারা একমত, কোনটা দ্বিমত, এইগুলো জাতিকে জানানো আমার কর্তব্য। তো এইটা উনি বলে ভালোই করেছেন। এবং এইটাকে এখন যদি কেউ কেউ বলে থাকেন যে না উনি ব্ল্যাকমেল, এটা ব্ল্যাকমেলের করার ব্যাপার না। যেসব রাজনীতিবিদরা প্রকাশ্য যেটা বলতে পারে না সেটা ইউনূস সাহেবকে বলে কেন? এটাই তো একটা ষড়যন্ত্রের আলামত যে ওনারা নিশ্চয়ই ইউনূস সাহেবকে পার্সোনালি এক কথা বলেন, জনগণকে এক কথা বলেন। আর ইউনূস সাহেব বলেছে আই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। ঠিক আছে, উনি যদি ট্রান্সপারেন্ট এটা মানে জনগণের কাছে তুলে ধরতে চাইছে, অলরেডি বলেই ফেলেছেন। আমি মনে করি এটা বলে ভালো হয়েছে। হ্যাঁ, তো কাজেই জনগণও বুঝতে পারলো যে ইউনূস সাহেবের চারপাশে যারা প্রেসার দিচ্ছে তারা প্রেসে এক ধরনের বলে, সামনে এসে আরেক ধরনের বলে। ওকে, আমি নিরুনিরা আপনার কাছে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছে, যে ওকে আপনারা আমার কাছে এখন পরামর্শ করে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেই, জনগণ জানুক। স্যার যে কথাটা বলছে আপনি স্যারের এই কথাটাকে কিভাবে নেন? 100% আমি এটা সমর্থন করি, সে যেভাবে বলছে এবং এটাই হওয়া দরকার। ওই যে বলে না আমাদের দেশে একটা কথা আছে যে যে জাতের জাত যে জবর জাত, যার জন্য যা দরকার, এটা যদি অনেক আগে থেকে করা হতো আমাদের দেশের রাজনীতিবিদগুলো রাজনীতিবিদ হতো। ওকে, এখন আমি আপনাদের তিনজনের কাছে একটা মতামত চাইবো। আমি জুলাই মাসের 22 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম ডিপার্টমেন্ট অফ স্টেটে, এবং আমি করেছিলাম, আমাকে তখন মীরা এবং শরাফত হোসেন বাবু বলছিল ভাই আপনি হঠাৎ করে এটা কেন করলেন। আমি বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে যোগ্য একজন মানুষের নাম আমি প্রস্তাব করেছি। বাংলাদেশকে যদি একজন মানুষ গোছাতে সক্ষম হয় ওই মানুষটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যই আমি ওনার নাম ওখানে প্রস্তাব করেছি। এবং আজকের যদি একটা কথা আমি 2-3 মাস আগে বলেছি, আজকের কথাটাকে আমি রিপিট করতে চাই। আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনারা খেলতে যেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খেলতে গেলে আপনারা হেরে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়, উনার সাথে খেলে আপনারা পারবেন না। ডক্টর নওশাদ আলী, আমার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা সঠিক কথা। আমরা হয়তো অনেকে হয়তো মনে করে যে উনি হয়তো বেশি সহজ সরল বা মানে সিম্পলিফিকেশন করে ফেলেন। এটা হচ্ছে ওনার একটা বৈশিষ্ট্য, ওনার এই সিম্পলিফিকেশন করা। কিন্তু উনি মোটেই মানে ওনাকে একদম মানে বোকা বা সহজ সরল ভাবাটা আসলে আমি মনে করি যে ঠিক নয়। উনি আসলে যথেষ্ট এই পজিশনে উনি আসতে পারতেন না। এবং ওনাকে মানে কিছুদিন আগে ডক্টর তাজ হাসমির একটা দেখতেছিলাম, উনি ওই একই কথা বলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা সহজ সরল ভাবতেছিলেন, উনি মোটেই সহজ সরল নন। উনি যথেষ্ট, উনি মানে ওনার ভাষায় উনি যথেষ্ট বুদ্ধিমান এবং মানে কি বলে এটাকে, মানে ভাষাটা খুঁজে পাচ্ছি না আসলে, মানে চতুর না, মানে মানে খারাপ অর্থে না আর কি, মানে ভালো অর্থে উনি বুদ্ধিমান, ওয়াইজ। হ্যাঁ ভাই, সেটা আর কি। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি যে মন্তব্যটা করলাম যে ওনার সাথে খেলতে চান না, ওনার সাথে খেললে আপনারা পারবেন না, কারণ উনি হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওনার সাথে খেলার যোগ্যতা আপনাদের নাই। আমার এই কথাটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আপনি? আমি তো মনে করি যে উনি তো আর ঘাস খেয়ে প্রফেসর হন নাই, আর উনি এত জায়গায় লেখাপড়া করেছেন এবং এত বড় ইনস্টিটিউশন চালাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, মানে ইন্ডিয়ার ব্যাপারে হয়তো তার একটা ভিন্ন মত, আমি অন্য আলোচনা। কিন্তু উনি যখন সারা পৃথিবীতে এখন যদি পর্যালোচনা করা হয়, এই পৃথিবীতে যদি লিভিং কোনো যদি একজন বিশেষ ব্যক্তি থাকে যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর যুব সমাজ, এবং এরকম কোনো লোক পাবেন না, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো নয়, ইভেন আপনি লক্ষ্য করবেন ইন্ডিয়া যখনও যায়, ইন্ডিয়ার পত্রপত্রিকাও তার বিরুদ্ধে সমালোচনা করার সাহস পায় না, এবং ইন্ডিয়াও তাল মিলায় তাকে খুব করে, সম্মান করে। প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূসের যে অভিজ্ঞতা, এবং ডক্টর ইউনূসের আরেকটা সুবিধা হলো ওনাকে রাজাকার বলতে পারবেন না, তনখা দিতে পারবে না। এইটা অনেক দেরিতে হইলেও যে এটা আমি আবার ওটাকে লাইক দিছি, সবাইকে ছড়াই দিছি যে ডক্টর ইউনূস সাহেব যে মুক্তিযুদ্ধ চলাকালীন সবাই ইংলিশে যে জার্নালিস্ট বলছেন, আজকে সেই সময় প্রবাস থেকে ডক্টর ইউনূসের সেই বক্তব্যটা যদি আমাদের অন্য কেউ, ওটা বোধহয় ওই ভাঙ্গা রেকর্ড 100 বার বাতাইতে, আমি এটা করছি ওটা করছি, উনি কিন্তু একবারও বলেননি। তো কাজে আমার মনে হয় যে উনি খুব ধীর স্থির চিন্তা করেই সারা পৃথিবীকে দেখেছেন। উনি ইকোনমিস্ট
এবং ওনার মধ্যে অহংকার নাই। দেখেন ওনাকে 15 তলা 14 তলা লিফট ছাড়া কষ্ট করে নামিয়েছে, তারপরেও উনি দেখেন উনি একেবারে দমে যান নাই। তো কাজেই প্রশ্নটা হচ্ছে ডক্টর ইউনূস ইজ আওয়ার ব্লেসিং, যদিও উনি নিজেও বলেন যে একটা বিশেষ দায়িত্ব নিয়ে আসেন, দায়িত্ব তুমি চলে যান। উনি তো অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন, এবং আমরাও প্রবেশ সাহেবরাতে বলছিলি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কি কি ভূমিকা। আপনি বলছেন আজকেই আপনি দেখেন আপনার এইটা আজকে আমরা দেখবেন, আমি অনেকদিন পরে আমি গতকাল এই জিনিসটা আবার এটা দিয়েছি, যেটা হলো যে ইউনূস সম্পর্কে যে কথাগুলি আসছে, যেটা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম প্যারিস 27শে জানুয়ারি 2023, 1 বছর আগে। ওখানে আমরা যে রিকমেন্ড করছিলাম যে কি কি করা উচিত, কি কি বিষয় উচিত, কাইন্ডলি জাকব ভাই আপনাকে বলবো, আমি প্রায় 18টা প্রস্তাব করেছিলাম, 27শে জানুয়ারি 2023। আর আজকেই আমি আপনার শুনলাম যে আপনি যে প্রথম যে 22শে জুলাই যে ইউনূসের অফিসিয়ালি প্রস্তাব করেছিলেন, এইটাও বোধহয় বেশি সার্কুলার হয় নাই। আমি দেখেছি পত্র পত্রিকা অনেকেই বলছে, কিন্তু আপনার নাম করে এরকম ভাবে আসে নাই। এটাও আপনার একটা বিনয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তখন যে অবস্থা থেকে ছিল, কে দায়িত্ব নিবে? একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছি, এখানে একক কোনো নেতা নাই, একক কোনো দল নাই, সমস্ত জনগণ। তো সেখানে যেসব ছাত্ররা বিজ্ঞের সাথে ডক্টর ইউনূসকে প্রস্তাব করেছেন, যেখানে আসিফ নজরুল সম্পর্কে শোনা যায় সে নাকি খায়েশ করছিল তাকে করবে, এবং বলা হয়েছিল না 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 ইউনূস সাহেব রাজি হবেন না, তখন ছাত্ররা গেল। তো এইখানে আপনার যে ভূমিকাটা ছিল, সেজন্য আপনাকেও এই সুযোগে দর্শক শ্রোতা মণ্ডলীকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে সামনে রেখে। আর প্রশ্নটা হচ্ছে যে ইউনূস সাহেবকে অবশ্যই আরেকটা ভূমিকা পালন করতে হবে, যে দুইটা জিনিসকে কনসিডার করার জন্য, সেটা হলো আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনা, দ্রব্যমূল্যকে মানুষের ক্রয় ক্ষমতা আনা, এবং এগুলো বিচার করা, মানুষের মৌলিক অধিকার, এই দুইটা জিনিস মানুষ প্রত্যাশা করে। কাজে এইটাকে যদি না করতে পারে, তাহলে ইউনূসকে ব্যর্থ বলে প্রমাণ করার চেষ্টা করবে। কাজে আইন শৃঙ্খলার দায়িত্বে আসিফ নজরুলকে ইমিডিয়েটলি ফায়ার করা উচিত, তারপর আপনি ওয়াকারকে ফায়ার করা উচিত। চুপ্পু এমনি ফায়ার হয়ে যাবে। এখন অনেকে বলতেছে রেফারেন্ডাম করা হোক, আমি বলছি রেফারেন্ডাম করা হোক, যদি নির্বাচন করা হোক, প্রবাসী সরকারের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতি ঘোষণা করেছিলাম, যদি ঠিক আছে আমি চুপ্পুর বিরুদ্ধে ইলেকশন করতে রাজি আছি। আমার মনে হয় আমি চুপ্পুর চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ভোট পাবো। কাজেই এই ধরনের রাষ্ট্রপতি হিসাবে তার থাকার কোনো রাইট নাই। জনগণ রায় দিয়ে দিছে। জনগণ যখন নাকি গণভবন, রাষ্ট্রভবন দখল করে নিছে এবং সেখানে ইউনূসকে বসিয়েছে, এইটাই নির্বাচন হয়ে গেছে। নির্বাচন মানে কি? মত রায় দিয়েছে। কাজে এখন যারা তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে, ইউনূসকে আন্ডারমাইন করতেছে, একবারও কিন্তু এরা ওয়াকারের নাম নেয় না। লক্ষ্য করেন, এই যারা নির্বাচন চালায় তারা একটা মুহূর্তে তারা ওয়াকারকে বলে না, ইন্ডিয়াকে দায়ী করে না, সব দায়িত্ব যেন ইউনূস। নো 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 নো, ইউনূসকে যারা হুমকি দিচ্ছে তারা জনগণকে হুমকি দিচ্ছে, স্বাধীনতা সর্বমত হুমকি দিচ্ছে। ধন্যবাদ। আপনি অলরেডি ইতিমধ্যে বলেছেন, তারপরে আমি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর নওশের, কাজী আব্দুল মামুন, আমি ওনাদের মতামত নিয়েছি। আমি যে কথাটা বললাম, আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খেলতে যেন না আপনারা। বাংলাদেশের এই সামাজিক প্রতিটা নামধারী রাজনীতিবিদ যারা ডক্টর ইউনূসের সাথে খেলতে যাচ্ছেন, আপনারা ওনার সামনে শিশুর মতো আন্তর্জাতিকভাবে ওনার ধারে কাছে যাওয়ার যোগ্য। আমি নেগেটিভ করতে বলছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজী আব্দুল মামুন কথাটা সঠিক করতে বলেছে, ডক্টর নওশের কথাটা সঠিক করতে বলেছে, পজিটিভ অর্থে আমরা বলছি। হি নোজ হাউ টু প্লে। আপনারা চিন্তা করে দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে যদি বলা হয় উইথ হুম ইউ ওয়ান্ট টু প্লে অর ইউ ওয়ান্ট টু হ্যাভ এজ এ পার্টনার, নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনূস, আপনি আমার কাছ থেকে লিখিত নেন দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্প মোদীর মতো 10,000 থাকলেও উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পিক করবেন। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে গিয়ে কথা বলবেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প জানে হু ডক্টর ইউনূস ইজ। আমি যখন বলি ডক্টর ইউনূসের সাথে খেলতে চান না, খেলতে গেলে হেরে যাবেন, কারণ হি ইজ আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তার সাথে খেলা হবে আপনাদের বোকামি। নিরনিরা আমার এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জেকব ভাই, আমি একটু পিছনে গিয়ে বলি। সেটা হলো যে আমি আমার চোখে দেখা এবং আপনার কাছ থেকে যেগুলো দেখেছি শুনেছি, সেটা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনি আজ থেকে 3 বছর আগে থেকে আপনি কথা বলতেছেন, এবং প্রতিটা আপনার শোতে দেখেছি যখনই কনস্ট্রাকটিভ কোনো আলোচনা দেশের উদ্দেশ্যে আসছে, আপনি সবসময় তার নামটা
প্রথমে টেনে নিয়ে আসছেন। তার যে যোগ্যতার যে মাপকাঠিটা, এটা তো মাপার মতো কোনো ব্যারোমিটার আমি বলবো যে বাংলাদেশে নাই। তো বাংলাদেশের জনগণ আমরা কি করে তাকে এই মূল্যায়নটা করতে পারবো? তা আমরা তো পারবো না, কারণ আমাদের ওই সেন্স, ওই মেধা আমাদের মধ্যে কাজ করে না। কারণ আমরা তো হিংস্র প্রজাতির বলতে হবে যে আমাদের দেশে, বাংলাদেশের পলিটিশিয়ানরা আমরা যেটা করি, আমরা মানে প্রতিহিংসা পরায়ণ। তা এই যে বিষয়গুলো, এগুলো ভালোটাকে ভালো বলা, ভালো জিনিসকে সামনে এগিয়ে দেওয়া, এগুলো আমাদের কালচারে নাই। আমরা, আমাদের ভিতরে এই প্র্যাকটিস নাই বিধায় এদিক থেকে আমরা ভেরি পুয়ার। আর আপনি যেটা বলছেন ইন্টারন্যাশনাল ফিল্ড, আগে জানতে হবে ইন্টারন্যাশনাল ফিল্ড এটা কি। আমাদের এই যে পলিটিশিয়ানরা, কয়জন পলিটিশিয়ান এই সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবে? আজকে ইন্টারন্যাশনাল যে ফিল্ডে আমাদের বর্তমান সরকার প্রধান সে যে ইন্টারন্যাশনাল ফিল্ডে প্লে করে এবং ওখানে যে তার কি ভূমিকা, এই জিনিসটাই তো আমাদের বাংলাদেশের জনগণ জানেন না। এই জিনিসটাই তো আমাদের বাংলাদেশের জনগণকে জানতে দেওয়া হয় নাই। ইভেন সে যখন নোবেল বিজয় করলো, তারপর যে সার্কুলেশন বাংলাদেশে থাকা দরকার ছিল বা যেটা দরকার, সেটাও তো আমাদের বাংলাদেশে কখনো করা হয়নি। এখন এনজিও লেভেলে যারা আছে এবং যারা জানে বিষয়টা, তারা কিন্তু তাদের ওয়েতে যে রকম রেসপেক্ট, যেখানে যেটা প্রদর্শন করা দরকার সেটা কিন্তু করেছে। শুধু তাই না, আমি যে দলকে সাপোর্ট করি সে দলের প্রধানও কিন্তু তাকে ওয়েলকাম জানিয়েছে এবং সে খুব সুন্দরভাবে তাকে উপস্থাপন করেছে। কিন্তু এই যে মনে করেন আজকে যে সরি জাকিব ভাই, আমি মনে হয় আপনার প্রশ্নটা মানে মিস করে ফেলেছি। যে যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হচ্ছে ইন্টারন্যাশনালি, উনি প্রত্যেকটা পলিসির সাথে হি নোজ হাউ টু প্লে। আমি বাংলাদেশের এই সস্তা 2 পয়সার রাজনীতিবিদদের বলছি, ওনার সাথে খেলতে যেন না, ওনার সাথে খেলতে গেলে আপনারা হেরে যাবেন। রাইট, হ্যাঁ, এই কথাটাও বলেছেন, এই কথাটা আপনি বলেছেন। এবং এই কথাগুলো যদি আমাদের দেশের জনগণ যদি প্রমাণ চায় বা শুনতে চায় বা জানতে চায়, তাহলে আপনি পিছনের যে সকল মানে টক শো গুলো আপনি রান করছেন, ওগুলো রিভিউ করতে গেলেই তারা পাবে যে কখন কোন সময় কোথায় কি সাবজেক্টের উপর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসছেন এবং বলছেন। সেটা বলতে বলতে এক পর্যায়ে আপনি স্টেট ডিপার্টমেন্টও তার নামটা প্রস্তাব করেছেন। আমার পুরো মনে আছে, কারণ আমি স্টেট ডিপার্টমেন্টে ওই দিন উপস্থিত ছিলাম এবং আপনার নামটা প্রস্তাব করার পর যে ওখানে হলের ভিতরে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা আমি খুব কাছ থেকে আমি দেখেছি। এবং ওই জিনিসটা যে সবাই অ্যাকসেপ্ট করেছে ওখানে, কারণ ওখানে যে সকল সাংবাদিকরা ছিল, ওখানে মাহফুজ এনামের মতো সাংবাদিকরা ওখানে ছিল না। কারণ ওখানে যে সাংবাদিকরা আছে তারা ইন্টারন্যাশনালি কাজ করে। তারা যে সাবজেক্টটা বলার পর তাদের যে প্রত্যেকে আপনার দিকে অ্যাটেনশন দিয়েছে এবং প্রত্যেকে আপনার কথাগুলো খুব সুন্দরভাবে শুনেছে এবং এটার উপরেও অনেকে কথা বলছে তখন। ওকে, অনেক ধন্যবাদ। আজকে শোয়ের আমরা শেষ ধাপে। আজকের আমি অন্য সাবজেক্ট আনতে চেয়েছিলাম, আমি চিন্তা করে দেখলাম আমি অন্য সাবজেক্ট আজকে আর টানবো না। আমরা খুব ভালো আলাপ আলোচনা করেছি সংস্কার কর্মসূচি নিয়ে। এখন শুধু শেষ একটা কথা বলে আমি আজকের আপনাদের উত্তরটা নিয়ে আমি শেষ করব। আপনারা জানেন যে আওয়ামী লীগের এই নেরি হায়নার দল যারা ওয়াশিংটন ডিসিতে গিয়ে মুতিসি করেছে, এই মুতিসি যারা করেছে, এই লোকটা গতকালকের এক নিউ ইয়র্কের একটা ইন্টারনেট প্রোটোকল সাক্ষাৎকারে সে বলেছে, আমি তো বাংলাদেশের নাগরিক না, আমার উপরে আপনারা এত চাপেন কেন, আমি বাংলাদেশের নাগরিক না। আচ্ছা, এই কুম্ভকর্ণ গাবুর এবং এই শুয়োর যদি বলে আমি বাংলাদেশের নাগরিক না, তাইলে এই কুত্তার বাচ্চার কি কোনো অধিকার আছে বাংলাদেশ নিয়ে রাজনীতি করার, বাংলাদেশ সম্পর্কে কথা বলার, বাংলাদেশের কাউকে সমালোচনা করার? এর কি কোনো নৈতিক অধিকার আছে ডক্টর নওশের? প্রশ্নই আসে না। এরকম লোককে তো আমি মনে করি যে কাম ধরে উদ্বোস করানো উচিত, মাহফুজ আনামের সাথে একসাথে কাজ ধরে উদ্বোস করানো উচিত। আর আপনি যেটা বলেন তাকে কি উল্লঙ্ঘ করানো উচিত না ওই যা করানো যায় আর কি, সেটাই করা উচিত এই সমস্ত লোকদেরকে। এগুলো হচ্ছে আবর্জনা, জাস্ট গার্বেজ এই সমস্ত লোকজন। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আপনি কি বলবেন এই কুবরিকে নিয়ে? না, উনি যখন নাকি স্বঘোষিত
বাংলাদেশ নাগরিক না, মানে স্বীকারই করছেন, তাহলে উনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হন কি করে? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তাহলে উনি বলতেই পারে মোদিজি যে বলছেন, কিংবা আপনি বলেন মুতিছি, এটা একটু হাসির উদ্রেক হয়। তো কাজে প্রশ্ন হচ্ছে যে তাহলে উনি দিল্লিতে চলে যাক, উনি বলুক যে আমার নাগরিকত্ব এবং আনুগত্য দিল্লির প্রতি, চাইলে মানুষ আর তাকে কিছু বলবে না। ঠিক আছে, উনি ভারতের পতাকা নিয়েই রাজনীতি করুক। তার তো এখন আর এই ঘটনার পরে উনি যেহেতু নিজেই স্বীকার করলেন উনি বাংলাদেশের নাগরিক না, তাহলে তার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার দরকার নাই। এটাই আমি বলবো, আর কি বলবো। ওকে, নিরুনিরা, আপনি ডক্টর সিদ্দিকের এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? উনি বলছে আমি তো বাংলাদেশের নাগরিক না। জি জেকব ভাই, হ্যাঁ, এই কথাগুলো আমি একদম নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি যে সে কথাটা বলছে। একটা পর্যায়ে সে যখন দেখতেছে যে তার দিকে ঝড় চলে আসতেছে, হুট করে বলে ফেললো যে বারবারই বলতে সে চেষ্টা করছে আমি তো বাংলাদেশের নাগরিক না, আমি তো বাংলাদেশের নাগরিক না। সে যদি বাংলাদেশের নাগরিক না হয়, বাংলাদেশের নাগরিক হওয়ার দরকার নাই তো, সে তো ভারতীয় নাগরিক। সে তো ভারতীয় নাগরিক, কারণ সে তো বাংলাদেশের নাগরিক কেন বলবে? কারণ আমরা আছে না একটা কথা বলি যে আপনি আওয়ামী লীগ না ইন্ডিয়ান, প্রথমে সেই কথাটা, আপনি কি আওয়ামী লীগ না ইন্ডিয়ান, তারপরে সে আপনি আওয়ামী লীগ না হিন্দু, আপনি আওয়ামী লীগ না মানুষ। এই যে কথাগুলো এমনিতে আসেনি, তাদের চারিত্রিক চালচলন দেখে এই শব্দগুলো তাদের সামনে আসছে। তাই সে যদি ওই দলের কেউ যদি বলে যে আমি বাংলাদেশের নাগরিক না, আসলে তো তারা বাংলাদেশের নাগরিক না, তাই কেন বলবে? এই ক্ষেত্রে সে সত্য কথাটাই বলছে। আর ওই যেই দেশের রেফারেন্স সে দিয়েছে আর যেই দেশের পতাকা ওই যে মতিজি বলেছে, তাদের 2 হাত থাকে 2 দিকে, তাই ওখান থেকে তো কিছু একটা সে শিখেছে। যখন যেটা দরকার, তার 1 হাত ঘাড়ে আর 1 হাত পায়ে, পায়ে হাত ছিল, সে বলে ফেলছে যে না আমি তো বাংলাদেশের নাগরিক না। তাদের 2 হাত 2 দিকে, তাদের কথাও তো ঠিক সেম ওয়েতেই হবে। এর চেয়ে বেশি আর কি আপনি আশা করতে পারেন? সে যখন এখানে আসে, সে ভারতের পতাকা ঝুলাইয়া তার নেত্রীকে সে এখানে রিসিভ করে, তো সে আর কি কথা বলবে? ওকে, নিরুনিরা, ডক্টর নওশের এবং কাজী আব্দুল্লাহ আল মামুন ভালো বলেছেন। আজকের আমরা ওই মুতিসির কথাটারে, ভিডিওটারে আমরা আরেকবার দেখতে চাই এবং তারপরে আমার সারাংশ দিয়ে তারপরে আমি আজকে শো শেষ করব। We are for Modi ji. We are for Modi ji. We are for Sheikh Hasina. আমি এই লোকটাকে বলবো মানসিকভাবে বিকলাঙ্গ, অসুস্থ একটা শুয়োর। ওকে আমি আর কিছুর সাথে তুলনা করতে পারি না। বিকলাঙ্গ একটা শুয়োর, যে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে এই শুয়োর বলেছে আমি বাংলাদেশের নাগরিক না। যারা আওয়ামী লীগ করেন তাদের ভিতরে কোনো লজ্জাবোধ কাজ করে কিনা আমি জানি না। আপনারা আপনাদেরকে ডিজাইন করবেন না আপনাদের নিজের পরিচয়কে ডিজাইন করবেন, নাকি নিজের অস্তিত্বকে ডিজাইন করবেন? আপনারা আপনাদের দিকে একবার তাকিয়ে দেখুন। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার 10 সেকেন্ড সময় আছে আজকের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। আজকে আমি 10 সেকেন্ড সামারাইজ করতেছি, আর 5 সেকেন্ড সময় নিব এটা নতুন বিষয় পরবর্তী আলোচনার আহ্বান জানিয়ে। আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং নতুন নতুন ইনফরমেশন আমরা জানলাম। এবং যারা এই মুহূর্তে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ না করে নির্বাচনের মাধ্যমে ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, এবং যারা এই অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করছেন, উন্মুখ দিয়ে চ্যালেঞ্জ করছেন, গত 16 বছর তো তাদের তো ওইরকম ভাষা দেখি নাই, হ্যাঁ, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার, এটা খুবই লজ্জার বিষয়। আর আপনি ওয়াশিংটনে আপনি যার কথা বললেন এই ভদ্রলোক তো বোধহয় এই চাপের মুখে আত্মসমর্পণ করেই ফেলছে, সে নিজেকে প্রত্যাহার করে ফেলছে, সে বাংলাদেশের নাগরিক না, তার প্রতি করুণা ছাড়া আর করার কিছু নাই। এরকম সামনে আরো দেখবেন যেসব ভারতে চলে গেছে তারা কয়েকদিন পরে বলবেন যে না 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 আমরা তো ভারতের নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক না। তাহলে এতদিন যে বাংলাদেশের থেকে লুটে পুটে সমস্ত সম্পদ ইন্ডিয়া নিয়ে গেছেন, বিভিন্ন দেশে নিয়ে গেছেন, আমরা আপনাদেরকে নুরেমবার্গ ট্রায়ালের মতো ওই আইকম্যানকে যেভাবে নিয়ে আসা হয়েছিল আমাদের কমান্ডো বাহিনী যাইয়া এখানে নিয়ে আসবো। আমি এই কথা প্রায় বলি, এখানে ভয়ের কোনো কারণ নাই। ভারত যদি আমার বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে
ব্যাপক গণহত্যা চালাতে পারে, শুধু বিডিআর জেনোসাইড, সব জেনোসাইড। তো আমার তো রাইটই আছে, আন্তর্জাতিক আদালতে এইগুলো বিচার হওয়া উচিত। এবং তারপরে আমাদের নিজস্ব অস্তিত্বের কারণে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। বিফোর মাই এনিমি অ্যাটাক মি, আই হ্যাভ টু অ্যাটাক হিম ফার্স্ট। কাজে এটাও শেখ হাসিনাকে বলে দেওয়া দরকার যে আমরা প্রয়োজনে এই ওয়াকারের এই আর্মি বেশি দিন টিকবে না, আর্মিকে আমরা রিফর্ম করব, দেশপ্রেমিক আর্মিকে দেশপ্রেমিক নেতৃত্ব দিয়ে করব। আমরা যেসব যারা নাকি এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে তারাও কয়েকদিন পরে বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক না। কিন্তু তোমরা বাংলাদেশে যে ঘটনা ঘটাইছো, সেই খুন, জখম, লুণ্ঠন, এগুলো বিচারের জন্য দরকার হলে আমরা রায়টা কার্যকরী করার জন্য আইকম্যানকে যেমন উঠে নিয়ে আসছিল আর্জেন্টিনা থেকে ইসরায়েল, আমরাও উঠে নিয়ে এসে এখানে প্রকাশ্য ফাঁসি দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি, আগামীতে যদি আমরা কথা তুলি, আজকে বোধহয় দেখছেন বাংলাদেশে ভাইরাল হচ্ছে, তিস্তাবাদ খুলে দিল ভারত, ফসল রক্ষায় লাখো মানুষের ঢল। এটা আপনি তো জানেন, এটা কাল পরশু বিরাট লক্ষ লক্ষ লোক যাবে। তো এটা নিয়ে যদি আমরা একটা আলোচনা করতে পারি, ফারাক্কা তিস্তা নিয়ে ভারতের যে নীল নকশা, হ্যাঁ, বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। ধন্যবাদ। ওকে, ডক্টর নরসের আলী, আপনাকে আমি 10 সেকেন্ড সময় দিলাম। আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। আজকের আলোচনাটা খুবই সুন্দর হয়েছে এবং টপিকটা খুব সুন্দর ছিল। আমি যেটা বলবো যে সংস্কার ছাড়া কোনো অবস্থাতে নির্বাচন নয়, আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং ওই গণহত্যা যারা চালিয়েছিল তাদের উপযুক্ত বিচারের আওতায় মুখোমুখি করতে হবে এবং সেই বিচার শেষ করতে হবে। আর ওই যে ভদ্রলোকের কথা আপনি বললেন, কি নাম, ডক্টর সিদ্দিক না কি যেন, আমি জানি না কিভাবে ডক্টরেট উনি ডিগ্রি অর্জন করেছেন। আসলে একটা কথা আছে যে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। আর এই ধরনের লোকগুলা, এগুলো আমি তো মনে করি যে এই লোকের চাইতে আপনার ঘরের যে পালা কুকুর গুলি আছে সেরে এই লোকের বেটার আমি মনে করি। ধন্যবাদ। ওকে, নিরুনিরা, আপনি ডক্টর নরসের আলী, আপনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আপনি সঠিক কথা বলেছেন। আমার ঘরে যে 6টা কুকুর আছে, দে 1000 টাইম বেটার দেন ডক্টর সিদ্দিক, 1000 টাইম বেটার। কেন জানেন? ওরা প্রভু ভক্ত, ওদের আনুগত্য আছে, তারা লয়াল, তারা একটা দেশের প্রতি লয়াল, তারা একজন মনিবের প্রতি লয়াল, তারা তাদের স্রষ্টার প্রতি লয়াল। কিন্তু সিদ্দিকের মতো এই কুত্তার বাচ্চারা ভারতের দুর্গার প্রতি লয়াল, তারা সরস্বতীর প্রতি লয়াল, তারা কৃষ্ণের প্রতি লয়াল। এই কুত্তার বাচ্চারা গোবরের প্রতি লয়াল, ওদের কোনো পরিচয় নাই। নিরুনিরা, আপনার কাছে আসবো, আজকে শোটাকে যদি আপনি সামারাইজ করেন। জি, আমরা আসলে এতক্ষণ অনেক কথাই আলোচনা করেছি। দর্শক, সর্বপ্রথম এই আপনারা যে এত সময় নিয়ে আমাদের শোটা দেখেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আইন উপদেষ্টা যে কাজগুলো করতেছে এগুলো মানে মেনে নেওয়ার মতো না। আর এখন না, আমার মনে হচ্ছে দেশের জনগণের সময় এসেছে, আমরা এই আইন উপদেষ্টাকে এখানে দেখতে চাচ্ছি না। কারণ আইন উপদেষ্টাকে দেখতে চাচ্ছি না এই জন্য যে আমাদের এই যে 16 বছরের ধ্বংসযজ্ঞর কোনো সুরাহা আমরা কিছু এখন পর্যন্ত পাইনি, বা ভবিষ্যতে পাবো কিনা এর কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না। যেহেতু আমি আলামত দেখতে পাচ্ছি না আইন উপদেষ্টার, মানে এখানে এই পদে সে থাকার যোগ্য না বিধায় আমি মনে করছি। আর এটা এই কারণেই যে গত 16 বছরের যত ধ্বংসযজ্ঞ হয়েছে, প্রতিটা ধ্বংসযজ্ঞের মানে বিচার চাচ্ছি, এদের বিচার 100% করতে হবে। আর এই যে আয়না ঘরের উপর এত কিছু হয়ে গেছে, সে এই আয়না ঘর নামকরণ এবং এই আয়না ঘরের ধ্বংসযজ্ঞ যে টর্চার হয়েছে, এগুলোর যদি কোনো বিচার এই বাংলাদেশের মাটিতে না হয়, তাহলে আমি আমাদের দেশের অস্তিত্ব অদূর ভবিষ্যতে খুঁজে পাবো না। আর যে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের হাত শক্তিশালী করার জন্য তার যে উপদেষ্টা মণ্ডলীতে যারা যারা আছেন এদেরকে কাটছাট করতে হবে। কারণ পুরো জায়গাটা মনে হচ্ছে যে একটা ভারতীয় ঝড় ওখানে এসে যে কালো ছায়া ভর করছে, সেই কালো ছায়া ওখান থেকে দূর করতে হবে। আর চারিদিকে যেটা শোনা যাচ্ছে যে এখন মানে আমরা আসলে বাংলাদেশি না ভারতী, এই সাবজেক্টে যখন উঠে আসছে, তাই ওখানে কালো ছায়াকে দূর করার জন্য
মানে জরুরি ভিত্তিতে যা করার দরকার সেটাই করা উচিত বলে আমি মনে করি। আর বাংলাদেশের যত মিডিয়া আছে, মিডিয়া বলতে যে এই যে প্রেস যন্ত্র যারা আছেন, যারা বলেন, যারা পত্রিকা ছাপান, যারা লিখেন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা যে পবিত্র ভূমিতে আছেন সেই পবিত্র ভূমিকে ভালোবাসতে শিখুন এবং দেশের জনগণকে ভালোবাসতে শিখুন, তাদের পক্ষে একটু কথা বলতে দাঁড়িয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ আজকের আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। দর্শকবৃন্দ, আমি সামারাইজ করার পরে আজকে শোটা শেষ করব, তো আপনাদের তিনজনের প্রতি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সংস্কার ছাড়া অতি শীঘ্রই নির্বাচনের দাবিদাররা ভারতীয় দালাল। বিষয়টা কেমন, ডিম আগে না মুরগি আগের মতো, বিষয়টা এরকমই। কিন্তু ঠান্ডা মাথায় আমি একটা কথা আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের নির্বাচনটা করার জন্য যে সংস্কার দরকার, যে ফাউন্ডেশনটার টেক কেয়ার করা দরকার, যে ফাউন্ডেশনটাকে আবার রিস্ট্রাকচার করে অ্যাক্টিভ করা দরকার, যেখানে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হতে পারে, যেখানে দেশের জনসাধারণ ভোট দিতে পারে। দর্শকবৃন্দ, গত 16 বছরে হাসিনা শেখ ভারতের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশনকে যেভাবে করাপ্ট করেছে, যেভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভারতীয়করণ করেছে, এই করাপ্ট ইনস্টিটিউশনগুলো এক্সিস্ট রেখে, এই ইনস্টিটিউশনগুলোকে স্বপদে বহাল রেখে একটা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করা আদৌ সম্ভব না। এবং বারবার গয়েশ্বর রায়ের মতো লোক, মির্জা ফখরুলের মতো লোক, রুহুল কবির রিজভির মতো লোক, ভারতের 90 বিএনপি দালাল, ভারতের 90 নিয়োজিত, নতুন নিয়োজিত ভারতীয় ঘুট সালাউদ্দিনের মতো লোক এসেও এখন নির্বাচন তারা সংস্কার চায় না। ভারতীয় যেই নেটওয়ার্ক আছে তাদেরকে সঠিক জায়গায় রেখে তারা নির্বাচন চাচ্ছে। কার জন্য নির্বাচন চাচ্ছে? বাংলাদেশের জনগণের জন্য না। কার জন্য নির্বাচন চাচ্ছে? তাদের দলের জন্য না। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন দেয়, তাহলে কি হবে? বিএনপি সরকার গঠন করবে, আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে তার চেয়ে আরো 14 গুণ ভুল করবে, 14 গুণ ভারতের চাকর হিসাবে পরিচিত হবে, এবং পরিচিত হওয়ার পরে বিএনপিকে মানুষ এমন ভাবে প্রত্যাখ্যান করবে, কেউ মানতেই চাইবে না এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। এখন একটা রাষ্ট্রের যখন সংস্কার অর্থাৎ ভারতীয়করণ, যেটা গত 16 বছরে করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলে সংস্কার, এই সংস্কারটার আসল অর্থ হচ্ছে ভারতীয়করণ যারা করেছে এবং ভারতীয়করণের যারা কুশীলব তাদেরকে সরানোর পরে তারপরে নির্বাচন দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলে নাই যে নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে। মির্জা ফখরুল, আপনি তো লেখাপড়া করেছেন, নিজেকে সুশীল দাবি করেন, ননসেন্সের মতো বারবার একটা কথা বলছেন, ও নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। এটা কি অস্বীকার করেছে? কিন্তু সঠিক সময় যদি নির্বাচনটা না দিয়ে ভারতীয় কুশীলবদের যদি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসিয়ে রেখে একটা নির্বাচন দেয়া হয়, সেটা কি বাংলাদেশের জনগণের স্বার্থে হবে নাকি ভারতের স্বার্থে হবে? দর্শকবৃন্দ, এই কথাগুলো নির্দ্বিধায় আমাদের সবার চিন্তা করা উচিত। আমরা যদি এই চিন্তাটা করতে ব্যর্থ হই, আমরা যদি এটা অনুধাবন করতে ব্যর্থ হই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, আমি বলি কোন সংস্কার? ভারতীয়করণ যেটা করেছে ওটা বাদ দেওয়ার নামই সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ভারতীয় কুত্তার বাচ্চাদের, ভারতীয় বেশ্যার বাচ্চাদের
সরিয়ে দেশপ্রেমী বাংলাদেশিদেরকে যথাযোগ্য জায়গায় বসিয়ে যথাযোগ্য লোকজনদেরকে স্থাপন করে তারপরে উনি নির্বাচন দিতে চাচ্ছে। এর বিরোধিতা কে করছে? মির্জা ফখরুল। এর বিরোধিতা কে করছে? গয়েশ্বর রায়। এর বিরোধিতা কে করছে? শামসুজ্জামান দুদু। এর বিরোধিতা কে করছে? মির্জা ফখরুল, আমির হোসেন আমু, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামাও বায়েত, এরা। এখন আপনি বলবেন আমি কি বিএনপির বিরুদ্ধে লেগেছি? না রে ভাই, আমি কোনো দলের বিরুদ্ধে লাগি নাই। আমি বাংলাদেশের দালাল, বাংলাদেশের পক্ষে, দেশের 20 কোটি মানুষের পক্ষে যারা কাজ করবে এবং কথা বলবে, আমি তাদের পক্ষে। আমি, আমার অ্যাসিস্ট্যান্ট বলেছে কমেন্টের ভিতরে কেউ কেউ আমাকে গালি দিয়েছে, আমার বংশ খারাপ, আমি ভালো মানুষ না, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা গালি দেন আপনাদের বাবা একজন, তো যদি পারেন আমার সাথে এসে স্ক্রিনে কথা বলেন, আর যদি এটা করতে না পারেন আপনি প্রমাণ করলেন আপনি কোথাকার। হাওয়েভার এই বিষয়টা নিয়ে আমি আর বাড়াবো না। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন। আমি ডিম আগে না মুরগি আগে এই বিতর্কে যাব না। আমি শুধু এতটুকু বলবো, সংস্কার সংস্কার সংস্কার। কোন সংস্কার? বাংলাদেশকে যে 16 বছরে ভারতীয়করণ করা হয়েছে, এই ভারতীয়করণটাকে মুছে ফেলে আমি তারপরে নির্বাচন চাই। তাতে যদি 2 বছর লাগে 2 বছর, তাতে যদি 5 বছর লাগে 5 বছর, তাতে যদি 10 বছর লাগে 10 বছর। আমি ভারতীয়করণ যেটা করা হয়েছে এটাকে কমপ্লিটলি রিমুভ করা ছাড়া আমি বাংলাদেশের কোনো নির্বাচন দেখতে চাই না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ পর্যায় থেকে আমি চাই উনি যেন কোনো অবস্থাতে সারেন্ডার করে এখান থেকে চলে। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষক আলোচনা করেছেন। আসলে বাস্তবতা এটাই, বিএনপি বলেন, সবাই বলেন, সবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমাদের দেশটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এমন দল যদি আমরা পাই যাদের কাছে দেশটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু তাদেরকে বেছে নেব, জনগণ তাদেরকে বেছে নেবে। কারণ জনগণ কিন্তু স্বাধীনতার পরে এই 55 বছর তারা দেখেছে যে আসলে দেশটা কাদের কাছে নিরাপদ। আমরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে দেখেছি কারো কাছে দেশ নিরাপদ ছিল না। তো ছাত্ররা নতুন দল করেছে, আমরা চাইবো ছাত্ররা ক্ষমতা চায়, কারণ তাদের কাছে হয়তোবা কিছুটা হলেও এই দেশের মানুষ এবং দেশ নিরাপদ থাকতে পারে, তারা কিছুটা হলেও দেশের মানুষের অবস্থা বুঝতে পারবে, এমনটাই কিন্তু জনগণ মনে করতেছে। তো আমরা চাই ছাত্রদের নতুন দলের শুভকামনা। পাশাপাশি জ্যাকব লিটন যে কথাগুলো বলেছেন তার কথাগুলো আপনার যুক্তিগত মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করবেন।